দর্শনা সঙ্গে কথা বলে একটা জিনিস যেটা খুব পরিষ্কার, অসম্ভব পরিশ্রম বোধহয় তুমি করতে পারো এবং করতে চাও। আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন যে বাংলা ওয়েব সিরিজে প্রথম বাট নেগেট শট দিয়েছে, মন্টু পাইলট 2 বলে একটা সিরিজে। সৌরভ, দিনের শেষে, কাজের শেষে নিজেকে কি ভাবতে ভালোবাসো? একজন আগামী দিনের উদীয়মান নায়ক, নাকি একজন অভিনেতা, দারুণ শক্তিশালী অভিনেতা? ওই হয় না, গরম লাগছে 37 ডিগ্রি দেখাচ্ছে, ফিলস লাইক 42, তো যাতে আমার হয় ওইটা ওই 80 ডিগ্রি, ফিলস লাইক 100। বিয়েটাও কি আনপ্ল্যান ছিল দর্শনের সঙ্গে? যখন মনে হয়েছে যে আমার বিয়ের বাজেট এর মধ্যে থাকলে ভালো হতো, কিন্তু দেখছি বউয়ের ভালো লাগছে, সেই জন্য বাজেটটা তার 3 ডবল হয়ে গেছে। দর্শনাকে বিয়ে করার পর ইন্ডাস্ট্রিতে কত শত্রু বাড়লো। সব ছেলেরাই প্রায় শত্রু হয়ে গেছে। প্রাক্তন প্রেমিকা যারা রয়েছে তারা কি বলছে দর্শনাকে বিয়ে করার পর? আমি ऐसा क्या অভিনেতা ছাড়া সৌরভ দাস মানুষ হিসেবে নিজের স্টারডমটাকে কিভাবে এনজয় করছে? শাহরুখের একটা কথা আমার মনে আছে, রাজকুমার রাওকে বলেছিল যখন ও বাড়ি কিনছিল, রাজকুমার রাও বলছে আমি অকাদের বাইরে গিয়ে বাড়িটা কিনেছি। তো শাহরুখ বলছিল ডু ইট, সবসময় বাড়ি যখন কিনবে তোমার অকাদের বাইরে গিয়ে কিনবে, তাতে কি হয় ইউনিভার্স দেখবে তোমার খাটনিটা আরও বেড়ে যাবে, তুমি ইউ ওয়ান্ট টু অ্যাচিভ থিংস। তো আই ফিল দ্য সেম। তুমি যখন অন্য কোনো পুরুষের বাহুবন্ধনে দর্শনাকে দেখছো, বা দর্শনা তোমাকে যখন অন্য কারোর সঙ্গে দেখছে, কোথাও কি বুকের ভেতরে চিনচিন করে ওঠে না? তুমি যদি একটা কাঠের সঙ্গে প্রেম করতে দাও, আমি যেভাবে করব, একজন অন্য নায়িকা থাকলে বা অভিনেত্রী থাকলে আমি সেরকমভাবেই করবো। সৌরভ দাসকে কি আমরা পরবর্তীকালে রাজনীতির ময়দানে দেখতে পাবো? কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীও সৌরভ দাসের প্রশংসা করেছেন। করবো ভেবেছি, আস্তে আস্তে করবো। মহিলা মহলে তো সৌরভ দাস মানে একটা সেন্সেশন। আমার ফেভারিট ওয়েপন ইজ মাই, আই ফিল, আমার চোখ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার কথাবার্তা, তোমার ভাব ভঙ্গি, তোমার অভিনয়ের শৈলী, তার একটা কোথাও সংখ্যাটা কম আছে যেখানে তুমি পূর্ণভাবে বিকশিত হতে পারবে। যে খুব মহান একজন ডিরেক্টর, সে আমাকে ফ্লোর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বললো বউ হচ্ছে না, ছেড়ে দাও তুমি ছেড়ে দাও। এই যেখানে শ্যুট হচ্ছিল সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আও করে কেঁদেছিলাম। অ্যান্ড আই থট যে আমার এই জার্নিটা ইজ ওভার। সৌরভদা, কখনো নায়কের চরিত্রকে কি দেখতে পাবো? এবং বিপরীতে দর্শনাদি? এটা অনেকেই জানে না, দর্শনার প্রথম অনস্ক্রিন হিরো আমি। তোমার কোন চরিত্রে নিজেকে সব থেকে বেশি ভালো লাগে, ভিলেনের চরিত্রে, হিরোর চরিত্রে? খুন করতে ভালো লাগে, আমার রক্ত ভালো লাগে। আচ্ছা, আমি অনেক প্রতিভাধর অভিনেতার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি, সবাই বলে থিয়েটারটাই হচ্ছে ধ্যান জ্ঞান। আমি প্রথম যে আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল ফ্লোর থেকে, সেই বড় ডিরেক্টর সেটা আমার থিয়েটারের জন্যই তাড়িয়ে দিয়েছে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি R+ নিউজ রুম। আজকে R+ নিউজ রুমে এমন একজন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, যিনি আমার আপনার অনেকের অনুপ্রেরণা হতে পারে। জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আজকে বাংলা কেন বলবো, জাতীয় স্তরে মানুষের মন জয় করে নিচ্ছে সৌরভ দাস। সৌরভ, স্বাগত R+ নিউজ রুমে। সৌরভ, প্রথমে একটা কথা বলি, তুমি তো এত ছটফটে একটা জায়গায় কতক্ষণ বসিয়ে রাখতে পারবো জানি না। অভিনয় ছাড়া এতক্ষণ বোধহয় কোথাও বসার অভ্যেস থাকবে না তোমার। তাই আমি প্রথমেই জিজ্ঞেস করি যে প্রত্যেকে, বিশেষ করে ছোট বয়সী, কখনো না কখনো ভেবেছিল যে ছায়াছবির হিরো হবে বা নায়ক হবে, এবং জুনিয়র আর্টিস্ট, থিয়েটার করা, এবং তারপর একটা দীর্ঘ দিনের লড়াই এবং আজকের জায়গায় চলে আসা, এর অনুপ্রেরণাটা কী ছিল? মানে কেন হঠাৎ অভিনেতা হতে হবে ভাবা হলো? কোনোদিন ভাবিনি, টু স্টার্ট উইথ, কোনোদিনই অ্যাকচুয়ালি আমি ভাবিনি। মাই লাইফ এখনো পর্যন্ত ইজ ভেরি আনপ্ল্যান্ড ওয়েতেই যা ঘটেছে। এই অভিনয় করাটা তার কারণ হচ্ছে পড়াশোনাটা ঠিক মতো না করার জন্যে, এবং প্রথম যখন জানতে পারলাম যে এই ইন্ডাস্ট্রিতে ডিগ্রি দরকার হয় না, তখনই ভেবেছিলাম আচ্ছা তো এখানে কিছু একটা হতে পারে, যদি অবভিয়াসলি আই হ্যাভ ওই দ্যাট ক্রাফট উইথ মি। তো ইন্সপিরেশন বলতে পারো আমার বাবা। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে, আমি সাউথ পয়েন্ট থেকে পাস আউট, তো বাবা হচ্ছে সুন্দরমের সঙ্গে দীর্ঘ বছর সুন্দরম
থিয়েটার গ্রুপের সঙ্গে দীর্ঘ বছর ছিলেন। তো বাবা আমাকে ওই স্কুলের পরে টিউশন আমার হয়ে যেত, তো আমি গিয়ে ওই রিহার্সাল রুমেই বসতাম তাদের, সেটা বছরের পর বছর আর কি। তো সেক্ষেত্রে ওখান থেকে সাবকনশিয়াস মাইন্ডে আই ফিল এখন যে কোথাও হয়তো অভিনয়টা ঢুকে গেছিল। তার কারণ হচ্ছে আমার এখন মনে আছে যখন আমি ক্লাস 8-9-এ, তখন যখন আমি বসে যখন তারা রিহার্স করছে, তখন হয়তো কয়েকটা ডায়লগ আমি মনে মনে বলতাম যে এটা এর থেকে ভালো করতে পারবো, এরকম টাইপের ব্যাপার হয় না বাচ্চাদের, তো ওই সব ব্যাপার স্যাপার হতো। কিন্তু আই নেভার থট যে আই উইল কাম ইন টু দিস ফিল্ড। আই ইউজ টু সিং, আমি গান টান গাইতাম, একটা ব্যান্ড ছিল। তারপরে ভাবতাম যে একটা সরকারি চাকরি করতে হবে, যেহেতু বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন। তো সেই জন্যই আমি জানতাম যে সেটাই করতে হবে আমাকে, মানে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার মতো পড়াশোনাটা আমার নেই। যদিও বা সরকারি চাকরি করতে গেলেও বিশাল পড়াশোনা করতে হবে, যে তোমার করতে হবে হ্যান ত্যান, এই তো সেই নিয়ে মা তো সবসময় বলেই যেত। তারপরে আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে ওই আমি 12-এর পরে যখনই ওই থিয়েটার জয়েন করলাম রঙ্গকর্মীতে, তারপরে আই স্টার্টেড লাভিং এই দিস ক্রিয়েটিভ ফিল্ড। আই স্টার্টেড ওয়ার্কিং, থিয়েটার ওয়ার্কার হলাম, তারপরে থিয়েটার অ্যাক্টার হলাম। তারপরে আমার মাই বলল যে এই থিয়েটার করে সত্যি তো অত তো টাকা পয়সা রোজগার করা যায় না, ট্রাই করা যেতে পারে। তো তারপরে তোমার ওই ছবি নিয়ে ঘোরা, যেরকম আমরা শুনি ক্লিশে, ওরকমই ছবি নিয়ে ঘোরা। তারপরে ওই একজন কোঅর্ডিনেটরের সঙ্গে আলাপ পাওয়া, যে অ্যাকচুয়ালি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার, সেরকম অনেক ছোটোখাটো ছবি, তখন লম্বা চুল ছিল, হ্যাঁ, তখন এই ছোটোখাটো অনেক ছবি, মানে ছোটোখাটো চরিত্রে অনেক ছবিতেই আছি আমি। তো তারপরে ওই মানে ফর এক্সাম্পল তোর নাম বলে একটা ছবি, হ্যান ত্যান, আরও আছে অনেকগুলো সিরিয়ালেও টকি আর্টিস্ট। তা তখন যখন নায়কদের দেখতে মনে হতো না এটা আমিও পারি? না, আমার সত্যি মনে হতো না, মানে এখন বললে খুব ভালো দেখাবে, ইস আমার মনে হতো আই অলওয়েজ ড্রিমড ফর দিস, আই নেভার ড্রিমড অফ দিস। আমি প্রচণ্ড একটুখানি আমার মনে হয় যে ভেরি কনফিডেন্ট অ্যাজ এ হিউম্যান বিং, আই ভেরি আন্ডার কনফিডেন্ট টু, মানে একদম যদি সত্যি কথা বলি আমি খুবই আন্ডার কনফিডেন্ট। সেই জন্য হয়তো আমার নার্ভাসনেস বেশি হয়, আমি খাটি বেশি, যাতে সেইগুলো ওভারকাম করতে হয়। মানে আই নো মাই লিমিটেশনস অ্যান্ড আই ফিল মানুষজনের তাদের নিজের লিমিটেশন বোঝা উচিত। যেরকম বিরাট কোহলি পুল শট ভালো মারতে পারেন না, হয়তো উনি মারতে পারেন, কিন্তু ওই স্তরে গিয়ে উনি যখন দেখেছেন 3-4 বার আউট হয়, তখন ও বলটাকে রোল করে ডাউন করে দিচ্ছে। আগের বিশ্বকাপে আমরা দেখলাম রোহিত ওইখানে 6 মারছে, সো হি নোজ হিজ লিমিটেশন, ও জানে কিভাবে আমাকে রানটা বানাতে হবে। সো আই ফিল প্রত্যেকটা মানুষেরই লিমিটেশন থাকে, কেউ এই পৃথিবীর বুকে যে সব পারি টাইপের হয় না। সেই জিনিসগুলো নিয়ে ওয়ার্ক করলে আমার মনে হয় কিছু একটা স্তর পর্যন্ত পৌঁছানো যায়। ক্লাস 12-এর পর পড়াশোনা ছেড়ে দেওয়া, এটা তো একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। এইটা এখন যখন কিছু একটা করতে পেরেছি এখন বৈপ্লবিক লাগছে, নাহলে তো বেসিক্যালি তো ওরমভাবে দেখতে গেলে যে পড়াশোনা না করা ছেলে। হ্যাঁ, বাট সত্যি কথা বলতে ওই যেরকম বললাম না যে এটা একটা অদ্ভুত একটা জিনিস আমি শিখিয়েছে, জীবন বলো লাইফ বলো, সেটা হচ্ছে যেহেতু মা বাবা দুজনেই সরকারি চাকরি করতেন, অত সময় দিতে পারতেন না, হয়তো অত টাকা পয়সা ছিল না। তো সেক্ষেত্রে আমি যেখানে থাকতাম বাটানগর, তো সেখান থেকে ট্রাভেল করা হ্যান ত্যান এই ওই ইট ওয়াজ আ টাস্ক। তো আমাকে বাবা মা নিজেরাই ক্লাস 5-এর পর থেকে, এটা অনেকেই বিশ্বাস করেন না, আমি ক্লাস 5-এর পর থেকে, মানে যখনই আমি হাই স্কুলে ঢুকলাম 6 থেকে আমি নিজে ট্রাভেল করা শুরু করলাম, বাসে করে আসতাম যেতাম। তো ওখানে অনেক স্টুডেন্টেরই গার্জেন যখন বাবা মাকে দেখতে পেতো আর কি ওয়ান্স ইন আ ব্লু মুন, তখন তাদেরকে জিজ্ঞেস করতো যে আই ইউ ম্যাড, যে তুমি বাচ্চাকে এইটুকু বয়সে ছেড়ে দিচ্ছ রাস্তায়, এতটা পথ আসছে এই ওই। তো বাবা বলতো যে আমার কাছে আর কোনো উপায় নেই এই ছাড়া আর কি। তো যাই হোক, তো যেটা আমার শিখিয়েছে হচ্ছে এই রাস্তাঘাটে চলাটা এত অল্প বয়স থেকে। আই হ্যাভ সিন সো মেনি থিংস। এখন যখন আমি অভিনয় করি না, খুব রেয়ার হয় যে আমি কোনো চরিত্র খুঁজে পাচ্ছি না। মানে আমাকে যখন কোনো চরিত্র আমার কাছে আসে, যখন আমি শুনি বা যখন আমার ডিরেক্টর বলছে, ফর এক্সাম্পল তুমি আজকে যখন এই ইন্টারভিউর আগে কিছু বলছিলে, তো তখন কিন্তু আমি দেখতে পারছিলাম, একটু হলেও দেখতে পাচ্ছিলাম। তারপর তো তার অলংকার, তোমার ব্রেন স্টর্ম, আমার ব্রেন স্টর্মিং, দুজন করে একটা জায়গায় পৌঁছানো, কিন্তু আমি দেখতে পাই। এই দেখতে পাওয়াটাই হচ্ছে আমি রাস্তাঘাটে বেরিয়ে গেছি অল্প বয়স থেকে, ওই মায়ের কোলে করে থাকিনি বলে, বা অত হয়তো ওই আড়ম্বরটা ছিল না, বা হয়তো ওই আতুপুতু করে বড় করেনি। তো সেই জন্য মা এখন কষ্ট পায়, মা মাঝে মাঝেই বলে যে ছোটবেলাটা তোর মিস করেছি, তার কারণ ওরমভাবে দেখতে পাইনি। আমার কষ্ট, এখনো কষ্ট হয় মায়ের, মানে যে মারা যেরম হয় আর কি। কিন্তু আই ফিল, আমি সবসময় মাকে বলি যে এটা যে কত ভালো হয়েছে, ব্লেসিং ইন ডিসগাইজ, সেটা তো আমি বুঝছি। থ্যাংক ইউ ফর দ্যাট, যে এতটা আতুপুতু করে বড় না করাটা। ছোটবেলা থেকে একেবারে নিজের পায়ে নিজের মতো করে চলতে শেখা, এটা বোধহয় খুব একটা কোথাও একটা আত্মবিশ্বাসটা বোধহয় গড়ে ওঠে। যদিও তুমি বলছো তোমার আত্মবিশ্বাসী নয়, আমি এটাকে বিনয় হিসেবে ধরছি। আত্মবিশ্বাসী না হলে আর আনপ্ল্যান্ড একেবারেই নয়,
তার কারণ তোমার পরপর যেরকম একের পর এক সাফল্য এসছে, বিয়েটাও কি আনপ্ল্যান ছিল দর্শনের সঙ্গে? অত প্ল্যান তো ছিল না, কিন্তু টু বি ট্রুথফুল আমি সবসময় আই ফিল রাইট, ইউ ফিল রাইট অ্যাবাউট সামথিং, আমি সেইটা সব সময় গেছি। ওই বলেছে না যে মানে তুমি প্রথমে করে নাও, তারপরে দ্য ইউনিভার্স উইল কনস্পায়ার সেটা তোমাকে ঠিক করার জন্য। যেন ফর এক্সাম্পল শাহরুখের একটা কথা আমার মনে আছে, কাকে যেন বলেছিল, রাজকুমার রাওকে বলেছিল যখন ও বাড়ি কিনছিল। রাজকুমার রাও বলছে আমি অকাদের বাইরে গিয়েই বাড়িটা কিনেছি। তো শাহরুখ বলছিল ডু ইট, সবসময় বাড়ি যখন কিনবে তোমার অকাদের বাইরে গিয়েই কিনবে। তাতে কি হয়, ইউনিভার্স দেখবে তোমার খাটনিটা আরও বেড়ে যাবে, তুমি ইউ ওয়ান্ট টু অ্যাচিভ থিংস। তো আই ফিল দ্য সেম, যে আমার মনে হয়েছে যখন যে আমি এই 3 BHKটা পারবো, তখন কিন্তু আমি গিয়ে 5 BHK কিনেছি। যখন আমার মনে হচ্ছে একটা বাড়ি কিনতে পারবো একতলা, তখন গিয়ে 3 তলা বাড়ি কিনেছি। সেটায় কষ্ট তো হবেই স্বাভাবিকভাবেই, কিন্তু যখন মনে হয়েছে যে আমার বিয়ের বাজেট এর মধ্যে থাকলে ভালো হতো, কিন্তু দেখছি বউয়ের ভালো লাগছে, সেই জন্য বাজেটটা তার 3 ডবল হয়ে গেছে। তো এই জিনিসগুলো লাইফে সবসময় হয়েছে না, এনজয়েড ইট। আমি দর্শনা প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে কতগুলো কথা জেনে নিই। প্রথমত, তোমাকে দেখলেই যেটা মনে হয়, তোমাকে তো আমি অনেকদিন আগে থেকেই দেখেছি, তোমাকে দেখলেই যেটা মনে হয় যে কোথাও এই যে বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে একদিকে যেমন মেইন স্ট্রিম ছবি, যেই ধরনের ছবি খুব জনপ্রিয় হয়, আবার অন্যদিকে এমন কিছু ছবি যেই ছবিগুলোর মধ্যে একটা পারিবারিক বন্ধন থাকে, মধ্যবিত্ত বাঙালির চেতনা থাকে। এই দুই ধরনের ছবিতে তোমার যে কথাবার্তা, তোমার যে অভিনয়ের ঢং, কখনো কখনো মনে হয় না যে সেই জায়গায় একটা সীমিত পরিসর আসে? আমি আরো পরিষ্কার করে বলি, বাংলাতে তো অনুরাগ কাশ্যপ নেই, আর অনেকে আছেন প্রতিভাধর, কিন্তু যে ধরনের ছবি আমরা হিন্দিতে বা অন্য জায়গায় একটা বৃহত্তর পরিসরে দেখি, যেখানে তোমার মতো চরিত্রকে খুব সহজেই খাপ খাওয়ানো যায় অন্তত বাইরে থেকে, সেক্ষেত্রে মনে হয় না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার কথাবার্তা, তোমার ভাব ভঙ্গি, তোমার অভিনয়ের শৈলী, তার একটা কোথাও সংখ্যাটা কম আছে যেখানে তুমি পূর্ণভাবে বিকশিত হতে পারবে? এটা ফ্যাক্ট, দিস ইজ আ ফ্যাক্ট, এটা সত্যি কথাই। মানে এরকম কথা হয় না যে ওকে দেখে পারফেক্ট জামাইটা ঠিক মনে হয় না। এবার বাংলা ছবিতে হিরো হতে গেলে একটা আমার মনে হয় যে তোমার পারফেক্ট জামাই, যাতে মানুষের দেখে মনে হয় হ্যাঁ একে আমি মানে আমার মেয়ের বর করতে পারি, এরকম ধরনের আমার দেখে মনে হয় না। মানে আমার মনে হয়, দর্শনার বাবার মনে হয়েছে সেটা আলাদা বিষয়। কিন্তু সত্যি কথা বলতে আমি তো আই ডু নট স্ট্রাইভ ফর দ্যাট অ্যাজ ওয়েল। বাট তোমার মেয়ে হলে এরকম ছেলের সঙ্গে ভাবতে একবার। আমি ভাবছি সত্যি কথা বলতে মানে আই এনজয় হোয়াট আই ডু নট ডু থিংস ফর পিপল, বাট যেরকম আমরা সবসময় বলি, সব মানুষজনকেই বলতে দেখি যে জনতাই সব, জনতার জন্য সব কিছু। অবভিয়াসলি তাই, তারা না দেখলে তো আজকে আমি এই চেয়ারে বসে থাকতাম না। তবে সত্যি কথা বলতে তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তুমি যদি নিজে যেটা করতে চাইছো সেইটা না করো, তাহলে মনে হয় তোমার বেঁচে থাকাটাই কোনো মানে নেই। আজকে যদি আমি করতেই পারি, আজকে আমি একদম দাড়ি ফাড়ি চেঁচে সুন্দর ভালোভাবে কথা বলে, বা আমি ওই জামাইটা হলাম, বা আমি ওই সুন্দর হিরোটা, দ্য গুড বয়, হিরো মানে গুড বয়, ওই জোনে আমি যেতেই পারি। বাট ওই 4-5 মাস ওরকমভাবে থাকার পর আই উইল ফিল যে আমার এইটা পুরো সময়টা নষ্ট হয়েছে। আই এম নট মেন্ট ফর দিস। সো আই ফিল পিপল আর মেন্ট ফর সামথিং, মানে পার্টিকুলারলি সামথিং। সো আমার যেরকম গ্রে শেডের জিনিসপত্র প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, আমার একটুখানি ডার্ক জোন ঠিক বলবো না, বাট গ্রে। আমার যেরকম প্রেমের চরিত্র করতেও খুব ভালো লাগে। আমি এমন অনেক চরিত্র করেছি যেটা গ্রে বেসিক্যালি, বাট সেটা প্রচণ্ড আউট অ্যান্ড আউট আমার কাছে ওটা লাভ স্টোরি, বাট সেটার অ্যাপ্রোচটা পুরোপুরি ডিফারেন্ট। সেটার অ্যাপ্রোচটা তোমার এই কমার্শিয়াল স্টাফ বলো, বা এই যেরকম তুমি বলছো যে এই সম্পর্কের গল্পে তোমাকে কিভাবে আমি পেতে পারি, বা তুমি কি নিজেকে দেখতে পারো, তো সেই জায়গাগুলো আমি সত্যি খুব একটা এখনো পর্যন্ত দেখতে পাই না। বাট দেন এগেন আই ফিল যে আমাকে মানুষ যখন বলে ইউর আ ভেরি গুড অ্যাক্টর, আমার ভালো লাগে। বাট যদি মানুষ বলে যে ইউর আ ভেরি ভার্সেটাইল অ্যাক্টর, আমার প্রচণ্ড ভালো লাগে। কারণ আলটিমেটলি অভিনয় হচ্ছে আমার কাছে ফর এক্সাম্পল গিরগিটি, মানে আমি নানান ধরনের রূপে ধরা দিচ্ছি, এবং কতটা সূক্ষ্মভাবে আমি সেটাকে তুলে ধরছি, সেটাই আমার হোয়াট ইউ কল ইট মাই জার্নি। আমার ওইটাই থাকে যে আমি কতটা সূক্ষ্মভাবে ব্যাপারটাকে তুলে ধরছি। আমার কি একটাও নুয়ান্স যেটা আমি এই চরিত্রে করছি সেটা কি আগেরটার সঙ্গে মিলছে, সেটা অডিয়েন্স অত দেখতে যাবে না, কিন্তু ফর মাই জার্নি আমি ওগুলো দেখতে থাকি।
তো আমার মনে হয় যে ওই তথাকথিত ওই ওরম জায়গায় ওরম জোনে আমি নিজেকে দেখতেই পাই না। আমার সবসময় কিছু একটা আলাদা হলে, অ্যান্ড থ্যাংক গড ফর দ্যাট যে এখন ডিরেক্টরও যখনই অন্য ধরনের কোনো চরিত্র হয় এখন দেখছি আমাকেই ফোন করে। হ্যাঁ, যেরকম ফর এক্সাম্পল যা যা কাজ আমি লেটলি করেছি প্রত্যেকটা চরিত্রই একটুখানি অ্যাবস্ট্রাক্ট, নট সো নর্মাল। তো সেক্ষেত্রে এই অ্যাবনর্মালিটিটা আমার অভিনয় বা এই এক্সেন্ট্রিসিটি, আই ফিল আই হ্যাভ লিটল বিট অফ এক্সেন্ট্রিসিটি ইন মাই পারফরমেন্স, যেটা হয়তো মানুষের ভালো লাগে। জীবনে কটা খুন করেছো, জীবনে কটা মহিলাদের সম্মানহানি করেছো চলচ্চিত্রে? খুন করেছি, সম্মানানি না, আমি খুব রেসপেক্টফুল দ্যাট ওয়ে আই ফিল। না, আমি ছবিতে বলছি, জীবনে না। ও জীবন সম্মানহানি করিনি। হ্যাঁ, সম্মানহানির চরিত্র এখনো পর্যন্ত করিনি। আমি আবার ওইগুলো দিকে একটুখানি আমি যখন চরিত্র পড়ি তখন আমি ওইটাও দেখি যে কোনো রকমভাবে আমি যে চরিত্রটা প্লে করছি সেইটা নেগেটিভ ফোর্সটাকে বেশি এনলাইটেন করছে কিনা। আমি হয়তো নেগেটিভ করছি, বাট আমার কাছে কোনো নেগেটিভ চরিত্র, তুমি যদি আমায় জিজ্ঞেস করো, কোনো নেগেটিভ চরিত্র আমার কাছে নেগেটিভ নয়। তার কারণ হচ্ছে আমি যে সাইকি থেকে ওই চরিত্রটাকে অ্যাপ্রোচ করি সেইটা আমার কাছে পজিটিভ। সো আই এম দ্য হিরো অফ দ্যাট ফিল্ম, ওয়েব সিরিজ, হোয়াট এভার। তো আমি কিন্তু সেইখানে ফর এক্সাম্পল একটা সিরিজ করেছিলাম পাশবালিশ বলে, সেখানে মানুষজন বলছে আমি নেগেটিভ, কিন্তু আমার কাছে কিন্তু আমি পজিটিভ, বিকজ আমি একটা রিভেঞ্জের জন্য এসেছি। হোয়াট এভার আই এম ডুইং, যে খুন বলছো তো আমি প্রচুর খুন করেছি, সিরিজে অনেক খুন করেছি। আমার খুন করতে ভালো লাগে, আমার রক্ত ভালো লাগে, আমার লাল ভালো লাগে, রক্তের রং ভালো লাগে। তো সেক্ষেত্রে ওই সব জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, আমার অ্যাকশন খুব ভালো লাগে। সৌরভ, আমি আপনার ফ্যান। আমি যতটুকু পারি সাংবাদিকতার ফাঁকে ওয়েব সিরিজ দেখার চেষ্টা করি। তো সাম্প্রতিকতম সময় তুমি ওটা আরও একটু আগে অভিনয় করেছেন, সেটা হচ্ছে রুদ্রবীণার সিরিজটা, অভিশাপ। সেখানে একটা দারুণ ক্যারেক্টার আমি দেখলাম। তো হ্যাঁ, নাদ ওই ক্যারেক্টারটা, এবং একটা ইনস্ট্রুমেন্ট আপনি প্লে করছেন এবং সেই শ্যুটটা শুনে অনেকে মারা যাচ্ছে। তো তারপরে নিজেও আপনি ওইভাবেই শেষ হলেন। তো এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার ফুটিয়ে মানে তুলতে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকতে কখনো মনে হয় না যে সিনেমার মেন হিরো হওয়াটা আমার দরকার ছিল? মানে বিক্রম যে রোলটা প্লে করছিল সেটা হলে ভালো। ওই চরিত্রটা ভালোই লাগে, মানে বিক্রম ভালো করে, মানে আমাকে যদি বিক্রমের চরিত্রটা দেবো তো আমার অতটা এক্সাইটেড লাগতো না, সত্যি কথা বলছি। কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই চরিত্রটা, নাদ চরিত্রটা, তখন আমি কিচ্ছু দেখি না। মানে যখন ওরম ধরনের চরিত্র আসে তখন হিরোকে মানে হচ্ছে তোমার যে হিরো, যে তার পোস্টারে তার ছবি থাকবে বা এই হবে, হ্যান হবে, তাকে নিয়েই কথা হবে, এই হবে, ডাজন্ট ম্যাটার টু মি। দেখো তুমি নাদের কথাই তো বলছো তুমি আলটিমেটলি, যে মানুষ দেখেছে। তার কারণ হচ্ছে ওই চরিত্রটা আমার প্রচণ্ড কাছে এবং খুবই ভালো লেগেছে, এবং এতটাই ভালো লেগেছে যে আমি তোমার একটা এটা কেউ জানে না, যে ওই শুটিংটার আগে আমার কাছে 6 মাসের মতো সময় ছিল। তো মাঝখানে একটা কাজ ছিল, তো আমি কাজটার যখন কথা বলছিলাম বা যখন শুটিং হবে হ্যান ত্যান এই নিয়ে কথা হচ্ছে, তো তখন আমি তাদেরকে একটা শর্ত দিয়েছিলাম যে এই ছবিটা আমি করতে পারি। একটা ছবি ছিল, কিন্তু সেখানে না আমার এই কেনে আঙুলের নোকটা প্রচণ্ড বড় হবে। আমার মনে নেই এখন এই আঙুলটা নেই, আঙুলটা বড়, যে এই আঙুল নোকটা কিন্তু খুবই বড় থাকবে, তোমাদের কোনো অসুবিধা নেই। বলছে না, কী করে হবে, কেন সেইটা আমি প্রোটাগনিস্ট হিরো। বলছে এটা দেখতে তো খুব খারাপ লাগে। আমি বলছি তাহলে হয়তো করতে পারবো না, সেটা তোমরা একবার কথা বলো। তারপরে ওই কাজটা কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে এই নাদের চরিত্রে, যদি তুমি দেখেছো তুমি জানো, যখন আমার মনে হয়েছিল কয়েকটা চেঞ্জেস আনতে হবে, তো তখন আমি এইটা 6 মাস ধরে নোকটা বড় করেছি। নোক বড় করলে যে কি ধরনের অসুবিধা হতে পারে ঋতব্রতদা, তুমি কোনো আইডিয়া নেই। কিন্তু তোমার জামা খোলানোর লোক লাগতে হবে, বাকিগুলো আর বলছি না। তো তুমি বোতাম ফোতাম খুলতে পারছি না, এরকমই একটা অসুবিধার মধ্যে, মানে শুনতে কিরকম লাগে একটা নোক বাড়িয়েছি। কিন্তু বিষয়টা ওই প্রতিকূলতার মধ্যে বা সেইটাকে তোমার ঠিক মতো করা, মানে পান থেকে চুন কষলে ভেঙে যাবে, কন্টিনিউটি ব্রেক হবে। তো এরকম অনেক ছোট ছোট জিনিস ওই চরিত্রে করা, কয়েকটা গিমিকি জিনিসপত্র করা, যেরকম চোখটাকে এরকম করে প্রার্থীরানা উইকেট পাওয়ার পর যেরকম করে, তখন প্রার্থীরানা ছিল না, তখন আমি তাকে দেখে করিনি, আমি আন্ডারটেকারের কথা ভেবেই করেছি। তো এরকম অনেক ছোট ছোট জিনিস করেছি। আর দুর্ধর্ষ লেগেছিল, এটা বুমবাদা ফোন করেছিল রুদ্রবীণার অভিশাপের পর, এবং অদ্ভুত কথা বলেছিলেন একটা, সেটা হচ্ছে লিপসিঙ্কিং আমার বাবার আমলে দেখতাম, তারপরে আমি তোকে দেখলাম করতে। তো এইটা আমি কোনোদিন ভুলবো না। এটা আজকে থ্যাংক ইউ, তুমি এই প্রসঙ্গটা তুললে, যে আজকে আমি শেয়ার করতে পারছি যে উই লিভ, এই জিনিসগুলোই তো আমি পেতাম না।
যদি আমি এই চরিত্রটা না করতাম বা ভেবে নিতাম যে ওখানে তো বিক্রম লিড আছে, আমি কেন করব নেগেটিভটা, বা এই ধরনের থট প্রসেস যেটা চলে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে ভালোভাবেই চলে, যেটা আমার চলে না তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড সেলফিশ, আমি প্রচণ্ড নিজেরটা ভাবি, নিজের চরিত্রটা নিয়ে প্রচণ্ড ভাবি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই চরিত্রটা যা কিছু আমি করতে পারবো সেইটা আমার অ্যাকচুয়ালি মিস আউট করা উচিত না, সেই কারণেই নাদ করা। আর খুবই কাছের চরিত্র। এটা খুব আশ্চর্যের, আমি মানে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না থেকে শুরু করে সত্তা অবধি এগোতে পারি, সেখানে কে হিরো আর অবশেষে জনতার দরবারে কে হিরো হয়ে যায়। মনোজ বাজপেয়ী সেই হিসেবে তো সত্তার হিরো নয়, কিন্তু মনোজ বাজপেয়ী সত্তাতে এমন জায়গায় উত্তীর্ণ হলেন যে বাদ বাকি সবকিছু ম্লান হয়ে গেল, এবং মনোজ বাজপেয়ীকে কার্যত আমরা আবিষ্কার করলাম সবাই। যদিও তিনি তার আগে বহুদিন অভিনয় করেছেন, বহু পরিশ্রম করেছেন, এবং মনোজ বাজপেয়ী নিজেও বলেছেন যে এর থেকেও অনেক ভালো জায়গায় ছোট কাজ করেছেন, চোখে পড়েনি। কিন্তু এটাই বোধহয় চলচ্চিত্রের একটা অদ্ভুত ব্যাপার, যে সৃষ্টিটা আমাদের হাতে, কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টিটা মানুষ কিভাবে নেবে। সুচারুর প্রসঙ্গে আমি বলি যে খুব সুন্দরভাবে এই প্রশ্নটাও করেছে বলে আজকে এই অবকাশটা আমরা পাচ্ছি, যে সত্যি তো ওখানে তোমার চরিত্রটাই হয়ে উঠলো কিন্তু মানুষের কাছে মনোগ্রাহী। এটাই বোধহয় একটা অভিনেতা সবচেয়ে বড় পুরস্কার। আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুবই ভালো জায়গায় গেল। আমার যেটা প্রথম টিভি সিরিয়াল, যেটা বড় টিভি সিরিয়াল আর কি, যেখান থেকে মানুষজন প্রথমে টুক নোটিস অফ মি, সেইখানে বেসিক্যালি আমার চরিত্রটা ছিল হচ্ছে গ্যাগ চরিত্র, হয় না যে তোমার শুধু লাফটারের জন্য একটা কমেডি সিরিয়াল করেছিলাম, মানুষ এখনো বিরসা বলে আমাকে অনেকেই ডাকে তার কারণে। তো বেসিক্যালি যে হিরো ছিল সেই হিরো, সেকেন্ড লিড ছিল যে ছোট ছেলে, সো 3 ভাই, তো মধ্যিখানের জন্য হচ্ছে আমি। তো আমার নিয়ে বেশি কিছু ভাবা নেই, আমি হচ্ছে শুধু কমেডিটা করে যাব। বিশেষ করে 1.5 বছর পর ওই আমার চরিত্র নিয়েই সব কিছু হচ্ছে পুরো সিরিয়ালটায়। হ্যাঁ, তো মানে আমার শুরু থেকেই অ্যাকচুয়ালি এটা হয়েছে যে মানুষ একজনকে দেখতে গেছে বা ছবিটা দেখতে গেছে, এরকম অনেক ইনস্টেন্সেস হয়েছে, আমায় দেখে বেরিয়েছে। সো কোথাও গিয়ে এই চ্যালেঞ্জটা আমার প্রচণ্ড ভালো লাগা শুরু হয়ে যায়, যে আমি জানি যে এই ছবিটা তুমি ওর জন্য যাবে, বাট আমি মনোযোগ দিয়ে করবো, আমি জানি তুমি বেরোবে আমায় নিয়ে। এইটা আমার প্রচন্ড, মানে বাংলায় যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। দর্শনার ক্ষেত্রে কি হয়েছিল, কিভাবে ছুঁচ হয়ে ঢুকলে অবশেষে ফাল হয়ে প্রকাশ পেল? ফালটা কতটা হয়েছে সেটা সময় বলবো। ছুঁচ হয়ে ঢুকেছি ফর শিওর, হ্যাঁ সেটা তো অবশ্যই হয়েছে, ছুঁচ হয়ে ঢুকতেই হবে। দর্শনা তো আমাদের সল্টলেকের মেয়ে, তার রূপের খ্যাতি তো সল্টলেকের পাড়ায় পাড়ায় ছিল। দুর্গাপুজো, সরস্বতী পুজোতে দর্শনা ছোটবেলা থেকেই তার দর্শন লাভের জন্য অনেক যুবক প্রত্যাশা করে থাকতো, দর্শনীয় জিনিস। তা তুমি কি করে এলে হঠাৎ? এটা অনেকেই জানে না, দর্শনার প্রথম অনস্ক্রিন হিরো আমি 2015 সালে। তো তখন আমার মনে আছে কোনো একটা আমাদের বারুইপুরের দিকে কোনো একটা বাড়িতে শ্যুট হচ্ছিল, তখন যেরকম আমি সিরিয়ালে আমার নাম ডাক হয়ে গেছে, সো মানে আমি তখন সিরিয়াল স্টার বলা যেতে পারে। আর দর্শনা তখন সুপার মডেল, ও তো কখনো ওই ক্যামেরার সামনে অভিনয় করে, সেটাই ওর প্রথম কাজ। রবীন্দ্রনাথের ছোট গল্পের উপর একটা বিষয় হয়েছিল। তো সেইখানে এসেছিল আমার মনে আছে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে, 10টা বাজে সকাল, আলো ঢুকছে ঘরে, একটু বেশি আলো হয়ে গেল সবকিছু, দেখলাম দর্শনা বণিকের এন্ট্রি। এবং আমি দেখেই প্রথম মনে হলো, তখন আমি প্রেম করতাম না, কিন্তু তখন প্রথম দেখেই মনে হলো ভাবি সোনা, নিজেকে বললাম। এবং এত সুন্দর দেখতে মহিলা আমি খুব কম দেখেছি। তারপর তার সঙ্গে বন্ধুত্ব হলো, সে তখন কিছুই বুঝতে পারছে না, সব বোঝালাম অনেক কিছু, কিভাবে করতে হবে, হ্যান ত্যান, এই অভিনয় টভিনয়। তো তারপরে অন অ্যান্ড অফ, তারপরে যেরকম বললাম না যে ভাবি শোনা, কারণ আমি জানি যে হবে না, এই আমার এলাকার নয় আর কি, অসম্ভব। কিন্তু ওই আর কি, শাহরুখ খান তো অকাদের বাইরে গিয়ে তোমায় খেলতে হবে, তবে ইউনিভার্স তোমায় এক করে দেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারপরে অবভিয়াসলি অন অ্যান্ড অফ ছিল, কথাবার্তা এমনি হতো সোশ্যাল মিডিয়াতে। তারপরে অদ্ভুতভাবে 2020 থেকে 20 না 21, ওই সময় থেকে আমরা পরপর অনেক কিছু করতে শুরু করলাম। একটা ছবি করলাম অল্প হলো সত্যি, একটা নন ফিকশন শো করলাম, তারপরে আর একটা কি একটা করলাম। এই বারবার দেখা হচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছি দূরে, এই ধাক্কা খেতে খেতে বন্ধুত্ব হলো, তারপরে আস্তে আস্তে প্রেম হলো। যেই প্রেমটা হলো আমি ঠিক করলাম যে ছুঁচ হয়ে একেবারে ঢুকে যেতে হবে, বিয়ে করে ফেল। তুমি জানো না, এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি দর্শনা বণিককে ফোন করেছিলাম।
দর্শনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং দর্শনাকে আমি অনুরোধ করেছিলাম এখনই এই ইন্টারভিউয়ের আগে এই ফোনের কথা যেন জানতে না পারে আমাদের সৌরভ। আমি সেখানে প্রশ্ন করলাম, দর্শনা আমি একটা প্রশ্ন করব, তোমার আপত্তি নেই তো? ভালো সুন্দরী মেয়েরা কেন সবসময় এমন ছেলের পাল্লায় পড়ে? দর্শনা ফোঁস করে উঠল, ব্যাপারটা একেবারে সিরিয়াসলি নিয়ে নিল। সে বলছে, ঋতব্রতদা তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে, ওকে দেখলে ওরকম মনে হয়। হ্যাঁ একদম। এটা কি অভিনয়? না, এটাই অভিনয় না সত্যি? এটা সত্যি কথা। ও আমায় বারবার বলে, আমার কিচ্ছু যায় আসে না। কি হয় না, মানুষের একটা ইমেজ ক্রিয়েট হয়, হ্যান ত্যান হয়, এই ওই। আমার সেরকম ধরনের কেন হয়েছে, কি হয়েছে, আমি রিলি ডোন্ট নো। আবার অতটা বদারডও নেই। কিন্তু ও বারবার ভাবে, ও তো আমার সঙ্গে মিশেছে এবার, মানে মিশে দেখছে এ তো ভালো, তাহলে লোকে এরকম কেন বলতো? হ্যাঁ, তো ও আমায় বলে, তোর ইমেজটা খারাপ, তুই তো ভালো ছেলে, তুই খুব ভালো ছেলে। আমারও হয় না, অনেক মিথ্যের মাঝখানে তুমি ওটাকে সত্যি ভাবতে শুরু করা হয়েছে আমি খারাপ ছেলে বেশি। তারপর ও যখন বলা শুরু করলাম, তো তাহলে সত্যিই ভালো। হ্যাঁ, কারণ আমি কাইন্ডনেসে বিশ্বাস করি। আমি সে যে তুমি টেকনিশিয়ানরা, আমি আই হ্যাভ সিন বুম্বাদাকে দেখেছি যে প্রচণ্ড ভালোবাসে বুম্বাদাকে। আই হ্যাভ সিন মাইসেলফ যে টেকনিশিয়ানরা গেলি সৌরভ দা এলি একটা ব্যাপার হয়ে গেছে তাদের মধ্যে। কেন সবার সঙ্গে প্রচণ্ড আনন্দ করি, ঠাট্টা করি, এই করি, এই করি। হ্যাঁ, কিন্তু ও আমার এই দেখো, দ্য মেইন পার্সন, সে তো জানে আমি ভালো, আর কি জানে? দর্শনা শুধু তাই নয়, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ও খুব মানে ঝগড়া করবে নাকি। বলছে না না তুমি জানো না, ও সত্যিই ভালো। মানে ও মোটামুটি তোমার হয়ে সওয়াল করলো। হ্যাঁ। তো দর্শনের তো কথা রাখুনি। দর্শনের কথা রাখিনি। বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা দাদা ছিল? তোমার একটা কথা বলি, আমাদের ফ্রেমে নেই কিন্তু পাশেই আছে আমার ম্যানেজার। বিশ্বাস করো, তুমি এই ইন্টারভিউটা হয়ে গেলে তাকে জিজ্ঞেস করো, একটা 5 দিন বার করার জন্য আমি রীতিমতো মারপিট করছি ওর। এই 5 দিনটা বার করার জন্য ওকে তো বলতে পারছি না। সেইটা আস্তে আস্তে জুলাই থেকে অগস্ট, হানিমুন হয়নি তো এখনো তো কোথাও যাওয়াই হয়নি। সেটাই তো বলছে, এটাই তো গভীর অভিমান, হয় না? গভীর অভিমান। হ্যাঁ, তুমি জানো না দাদা কি হচ্ছে। আমাকে সেইভাবে ব্যাপারটাকে ওইটাকে 5 দিন রেখে দিয়েছি। আমি হচ্ছে এখানে যদি তোমার মানে জেমস ক্যামেরন থেকে শুরু করে স্টিভেন স্পিলবার্গও চলে আসে, ক্রিস্টোফার নোলানও চলে আসে, এই 5 দিন আমি কাউকে দেবো না, বা এই 7 দিন আমি কাউকে দেবো না বলে ওরমভাবে রাখ। আমি এতটা চেষ্টা করি। তাহলে ইম্পা, ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রডিউসারদের বলে দিই, খুব সহজে দর্শনা এবং সৌরভকে পাওয়া যাবে। হানিমুন বলে একটি ছবি করুন, 5 দিন শুটিং, 5 দিন হানিমুন। ট্রু, ভেরি ওয়েল সেড। এটাই যেন হয়, আপনারা প্লিজ দেখুন না একটুখানি। আমি তো ওয়ার্কাহলিক, আমি ওখানে গিয়েও কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। দর্শনা সঙ্গে কথা বলে একটা জিনিস যেটা খুব পরিষ্কার, অসম্ভব পরিশ্রম বোধহয় তুমি করতে পারো এবং করতে চাও। এবং কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে ব্যাচেলর বয় থেকে একেবারে সরাসরি বিবাহিত হয়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে তোমার বা দর্শনার কোনো অসুবিধা হয়েছে? সেরকম নয়, বাট একটা জিনিস যেটা ফিল করি, সেটা ওর সঙ্গে কথা হয়নি, ইন্টারভিউ দেখলে হয়তো আমার জিজ্ঞেস করতে পারে এইটা বলতো বিষয়টা, সেটা হচ্ছে যে এক একটা চরিত্র নিয়ে বা যেটা অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে আমি অনেকটাই, আমরা দুজন এতটাই ব্যস্ত থাকি যে আমরা আলাদাই মোস্টলি সময় পেয়েই যাই। তো একটা চরিত্রের জন্য এরকম হয়েছে অনেক সময় যে ধরে নাও ফর এক্সাম্পল 5-6 দিন আমি একটা আলাদা জায়গায় থেকেছি, একটা ঘর বুক করে কোথাও একটা, হয়তো সেখানে সেই চরিত্রের সঙ্গে ছিলাম বা সেই স্ক্রিপ্টটা পড়েছি, মানে সেটা আমার এই একবার আই এম নট বোস্টিং অ্যাবাউট ইট, হ্যাঁ, বাট আমার ওইটা সুবিধা হয় আমার ওই পোর্ট্রেয়ালে ফর এক্সাম্পল। সেইটা এখন যেই বলবো 5 দিন আমি একটুখানি আমার এই ক্রাফট নিয়ে চর্চা করবো, তো পিঠে দুটো ঘা পড়বে আর কি, হয়তো, আমি এখনো জানি না, নাও হতে পারে, ইউ নেভার নো। বাট ওইটা আমি এখনো বলে ওঠার মতো মানে ওই ম্যান এনাফ টু কনফ্রন্ট ইট। বাট হ্যাঁ, অবভিয়াসলি যদি ওরকম চরিত্র আছে, যদি আমার মনে হয় যে আমাকে হ্যাঁ একটুখানি দূরে থাকতে হবে সব কিছুর থেকে, তাহলে তো সেটা করবো। তো এইটাই একমাত্র জিনিস যেটা হতে পারে, তাছাড়া কোনো অসুবিধা নেই। কারণ আমার মনে হয় শি ইজ এক্সট্রিমলি আন্ডারস্ট্যান্ডেবল, এবং ও এত জায়গায় ঘুরে ঘুরে কাজ করে, ও আমার থেকেও বেশি আর কি ব্যস্ত ওরমভাবে দেখতে গেলে। আমি তো সেই দিনের শেষে ঘরেই আসি আর কি, আউটডোর শ্যুটটা না থাকলে। কিন্তু ও যেহেতু এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে, যে তেলেগু হোক, সে হায়দ্রাবাদে যাচ্ছে, বোম্বে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, তো আমার মনে হয় যে ও এইটা প্রচণ্ড ভালোভাবে বোঝে এই বিষয়টা। তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধাই হয়নি। ইনফ্যাক্ট আই এম টেলিং ইউ, আমি একটা স্টেপ এগিয়ে গিয়ে যে ধরনের চরিত্র আমি করেছি, যেরকম ধরনের, আই এম অ্যাবসলিউটলি নট, মানে ইনহিবিশনটা আমার মধ্যে একদম নেই।
আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন যে বাংলা ওয়েব সিরিজে প্রথম বাট নেগেট শট দিয়েছে, মন্টু পাইলট 2 বলে একটা সিরিজে। মানে তো সেরম ধরনের সেই দিক দিয়ে দেখতে গেলে আমার যখন ক্যামেরাটা চলে তখন আই ফিল আই এম অ্যান অবজেক্ট। হ্যাঁ, যে আমি একজন মানুষ নই, আমার লাজ লজ্জা ঘেন্না অভিমান হ্যান ত্যান আমার কিচ্ছু থাকে না। মানে আমি কোনোদিন ইঁদুরে প্রচণ্ড ভয় ছোটোবেলা থেকে। এবার আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যে আমার বাড়িতে 3-4টে ইঁদুর থাকতোই, হ্যাঁ, তো সেখান থেকে তো লাফিয়ে লাফিয়ে পালাতাম। তো এরকম সিরিজেও হয়েছে যেখানে আমি ইঁদুর পুষি, ইঁদুরকে ভালোবাসি। তো আমার হয়তো 45 মিনিট সময় লেগেছে যে ইঁদুরকে নিয়ে আসা হয়েছিল, পোষা ইঁদুরকে। কিন্তু তারপরে তার সঙ্গে শর্ট দিয়েছি আমি ডামি ইউজ করি। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajmath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. সৌরভ, দিনের শেষে, কাজের শেষে নিজেকে কি ভাবতে ভালোবাসো? একজন আগামী দিনের উদীয়মান নায়ক, নাকি একজন অভিনেতা, দারুণ শক্তিশালী অভিনেতা? বিয়ের পরে তো হালকা চেঞ্জ হয়েছে, হয়তো আমি বোঝাচ্ছি। অভিনেতাটাই আমার বরাবরেরই, ওই জন্য তোমার বললাম ভার্সেটাইল কথাটা ইউজড হলে ভালো অভিনেতা শুনলে খুবই ভালো লাগে। আপনি খুব ভালো নায়কের থেকে আপনি খুব ভালো অভিনেতাটা আমার সবসময় ভালো লাগে। দর্শনা পুরোপুরি আলাদা একজন মানুষ। ও হচ্ছে কমার্শিয়াল, এই শাড়ি উঠছে, হাওয়া দিচ্ছে, ড্রায়ার, গান হচ্ছে, হিরোর সঙ্গে রোম্যান্স, বিদেশে শ্যুট, ওইটাই ও বিশ্বাসী। এবং ওর পাল্লায় পড়ে না কোথাও গিয়ে আমার ভালো লাগতে শুরু করেছে। আমার মনে হয় একটুখানি নাচটা শিখেই নি। ও হঠাৎ করে দেখলাম ভিকি কৌশল তওবা করে কি নাচলো। আর দেখলাম সেও তো এসেছিল মাসান করতে। মাসানে সবাই তার অভিনয় এত প্রশংসা পেল, প্রশংসিত হলো, এবং সেও এখন গিয়ে পুরো আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ফিল্মে সুইমিং পুলের মধ্যে গিয়ে প্রেম করছে, নাচছে, অ্যাকশন করছে। তাহলে যদি সে করতে পারে, সেই যদি নিজেকে চেঞ্জ করতে পারে, তাহলে আমি কেন করছি না? তো সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হয় আমি অ্যাকচুয়ালি যে আমি কোনো সিরিজে বা কোথাও গিয়ে লিড করবো সেটা তো কোনোদিন ভাবিনি। আমি তো সবসময় ভেবেছি আমি ওই পার্শ্ব চরিত্র করব, খুব সুন্দর অভিনেতা হিসেবে আমাকে মানুষজন চিনবে। কিন্তু সেখান থেকে কোথাও গিয়ে তো এখন হয়ে গেছে যে আমি নায়কই হচ্ছি, নায়কের চরিত্রে মানুষজন আমায় মেনেও নিচ্ছেন। তো সেইটা একটা না অদ্ভুত একটা জায়গায় আর কি, যে মানুষ আমায় অভিনেতাও বলবে ভালো, আমাকে নায়কও বলবে, আমায় সব কিছু বলবে, আমার সব কিছুই আমি হব। এই জন্য বোধহয় ভার্সেটাইল শব্দটা এখন ভালো লাগতে শুরু করেছে, যে আমি সমস্ত জায়গায় নিজেকে খাপ খাইয়ে নেব। কিন্তু অভিনয়ের তো একটা যন্ত্রণা আছে। যন্ত্রণাটা হচ্ছে যে চরিত্রে আমি অভিনয় করছি সেটা আমি নই, আমাকে সেখানে আরোপিত করতে হচ্ছে। আর তার জন্য দরকার হয় পর্যবেক্ষণ, গভীর পর্যবেক্ষণ। এটা তো ঠিক, যতই তাত্ত্বিকভাবে সেটা কোনো মুনির নাট্যশাস্ত্র হোক বা ইউরোপিয়ান কারোর লিখে দেওয়া হোক, দিনের শেষে তো একজন অভিনেতাকে তার পর্যবেক্ষণ শক্তির ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হয়। আর অবশ্যই তো কিছু টেকনিক তো থাকবেই। কিন্তু দিনের শেষে কোথাও কি মনে হয় শুধু নকলই করে গেলাম, আমার সৃষ্টিটা আসছে কোথায়? আমি আরেকটু পরিষ্কার করে বলি, পৃথিবীতে এরকম অনেক বড় বড় পরিচালক বলে গেছেন যে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছে সারা জীবন নকলই করে গেলেন, খুব ভালোভাবে নকল করে গেছেন, হাততালি পেয়েছেন। কিন্তু যেখানে খুব কম অভিনেতা আছে, তারা চোখ, তারা তাদের কথাবার্তা, ভাব ভঙ্গিমা দিয়ে একটা অভূতপূর্ব একটা আবহ সৃষ্টি করতে পারে, যেটা সত্যজিৎ রায় বলে গেছেন তুলসী চক্রবর্তীর সম্পর্কে। কোথাও কি মনে হয় যে সেই সৃষ্টিটা, মানে 1 থেকে 80 খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, 80 থেকে আবার 90-99 অবধি যাওয়া যায়, কিন্তু শেষ একটা তখন দশমিকে কাজ হয়। মনে হয়েছে কখন অভিনয় করতে গিয়ে এরকম, যে শেষ মুহূর্তে যে ফটো ফিনিশ করা যেরকম চাইছো, এটা একটা বিরাট পরিশ্রম। এইটা একটা ফ্যাক্ট। এবং আজকে আমি যেটা ভেবে যাচ্ছি বাড়ি থেকে, বা আমি যেখানেই থাকছি সেখান থেকে, বা আমি মেকআপ রুম থেকে, যখন আমি পুরোটাই ভেবে নিয়েছি এবং সেইটা ভেবে নিয়ে যখন আমি এক্সিকিউট করব, এই যে এই জার্নিটা, যে তোমার এইখান থেকে যখন ফিজিক্যালি তুমি এক্সিকিউট করছো, এই জার্নিটাই কিন্তু অ্যাকচুয়ালি যত পারফেকশনে আস্তে আস্তে তুমি পৌঁছাবে, তত পারফেক্ট তুমি হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু আই ফিল ওই 100টা বোধহয় রিচেবল নয়। তুমি যেটা বললে, হয়তো এই 100টা কোনোদিনই আমি রিচ করতে পারবো না। আমার কথা বলছি, অন্যরা পারতেই পারেন, কিন্তু আমি কোনোদিন 100টা রিচ করতে পারবো না। আমার কাছে ওই 80টাই আছে, এবং আমি ওই 80টাই দেখাবো ইন দ্য বেস্ট ওয়ে পসিবল। যাতে ওই 80টা, ওই হয় না গরম লাগছে 37 ডিগ্রি দেখাচ্ছে, ফিলস লাইক 42, তো যাতে আমার হয় ওইটা ওই 80 ডিগ্রি ফিলস লাইক 100,
সেইটা আমার হাতে আছে, যে ওই এক্সেন্ট্রিসিটিটা, যেটা আমি সবসময় আই কিপ টকিং অ্যাবাউট ইট, যে আমার অভিনয় ওই এক্সেন্ট্রিসিটিটা আমায় দিতে হবে, আমার ওই গ্রাফটা ক্রিয়েট। সো এভরি অ্যাক্টর হ্যাজ হিজ অর হার ওন প্রসেস। সো আমার একটা প্রসেস আছে, যেভাবে আমি একটা চরিত্র, ফর এক্সাম্পল, যেখানে তোমার অনেকটাই মাথা ইউজ করতে হবে, সেই জায়গায় পৌঁছাই। তো আমার মনে হয় যে আমি ওই 80টাই হয়তো পারবো, কিন্তু আমি কিভাবে ওই 100 পর্যন্ত পৌঁছানো যেতে পারে, সেই স্কিলটা আই এম ওয়ার্কিং অন ইট উইথ এভরি প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টে আই এম ওয়ার্কিং অন ইট, যাতে ওইটা আর একটু বেটার করা যায়, আর একটু বেটার করা যায়। প্রথম দিকে আমি যেটা ভাবতাম সেটা এক্সিকিউট করতে পারতাম না, একদম কাছাকাছিও যেতে পারতাম না। আমার শুরুর সিরিয়াল যেটা, সেখানে আমি দুর্ধর্ষ বাজে অভিনয় করেছি। মানে সেটা করার পর বুঝেছিলাম ডিগ্রি না থাকলেও আমার কিছু হবে না, মানে এখানেও কিছু হবে না, এরকম একটা জায়গা। এরকমও হয়েছিল যে আমাকে আমি সত্যি খারাপ করেছিলাম বলেই হয়তো, যে খুব মহান একজন ডিরেক্টর, সে আমাকে ফ্লোর থেকে তাড়িয়ে দিয়েছিল, খুব বড় একজন ডিরেক্টর। তো তখন আমি সেই মির্চির অফিসে, এটা অনেক জায়গায় বলা বেসিক্যালি, সেই অফিসে যেখানে শ্যুট হচ্ছিল, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আও করে কেঁদেছিলাম। অ্যান্ড আই থট যে আমার এই জার্নিটা ইজ ওভার। এত বড় ডিরেক্টর যখন আমায় বলছেন যে তোমার দ্বারা হবে না, ভেরি ব্যাড, এবং আমাকে তুলে দিয়ে সেই অ্যাসোসিয়েট ডিরেক্টর সেই চরিত্রটা করলো, আমাকে বললো বাবু হচ্ছে না, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি যখন সরে গিয়ে তো আমি ভাবলাম যে হবে না আমার দ্বারা। বাট দেন মাই লাইফ স্টার্টেড ফ্রম দ্যার, যে ওটা যখন আমার না হয়ে গেল, তো আমার এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। এরকম হয়েছে একটা মানে একটা তোমার ছবিতে আই এম প্লেইং দ্য লিড, সেইখানে এরকমই একটা বারটেন্ডারের চরিত্র এখন একদম ভিভিডলি মনে আছে। সে একটা কি দুটো এনজি দিয়েছে, ডিরেক্টর চিৎকার করে তাকে বলল যে এই ও পারছে না, তুই করে দে। আই রিয়াক্টেড, এবং আমি রিয়াক্ট করছি, তখন ডিরেক্টর বুঝতে পারছে না আমি কেন রিয়াক্ট করছি। আমি বলছি তুমি হাউ ডে ইউ, হোয়াট ইজ তোমার পদটা কি? ডিরেক্টরের কি কাজ? ডিরেক্ট করা। তাহলে এটা তোমার অক্ষমতা যে তুমি ওকে ডিরেক্ট করতে পারছো না, তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? ও বাড়িতে বলে এসছে, কারণ আমিও বাড়িতে বলে এসেছিলাম, মা আমি এই ছবিটা করতে যাচ্ছি। তারপরে যখন মা বারবার ফোন করছিল, আমার কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। তো সেই একই জিনিস আমি বললাম তাকে, আমি বললাম বাবু এখানে এসো, এখানে বসো, চলো একবার দুবার পড়ে নিই। সে তো বুঝতে পারছে না ফ্রম ওয়্যার আই এম কামিং। তো তার সঙ্গে আমি বললাম যে এটা ভেরি ইজি, এরকম কোনো হওয়ারই কথা না, এই তো 4টে লাইন, বলো দেখি কীভাবে বলছো। ও বললো আলাম চলো শর্টে যাই, শর্টে গেলাম, ওকে আলাম যা দেখলে ও যে বলার একটা জায়গা ছিল, যে ধরো ফর এক্সাম্পল যে আমি সৌরভদার সঙ্গে কাজ করে এসেছি, বা ফর এক্সাম্পল আমি এই ছবিতে কাজ করেছি, বা যা ওর বন্ধু বান্ধবকে দেখাবে, সেই জায়গাটা তুমি ছিনিয়ে নিতে পারো না ওর কাছ থেকে, একবার ডেকে নিয়ে, তুমি না ডাকতে আলাদা বিষয়। তো এরকম অনেক জিনিস ঘটেছে লাইফ। এইগুলো বলি না যে এইগুলো কাটাতে সবার লাইফে স্ট্রাগল আছে, মানে ইটস নট লাইক, অ্যান্ড আই ফিল যে আই হ্যাভ মাই ওন স্ট্রাগল, ইউ হ্যাভ ইউর ওন স্ট্রাগল। তুমি যেখান থেকে এসছো বা তুমি যা করেছো, তোমার সবার স্ট্রাগল আছে। বলছে আম্বানিদেরও স্ট্রাগল আছে, ভেবে তো লাভ নেই, হ্যাঁ সবার স্ট্রাগল আছে লাইফে। সো ডু নট থিঙ্ক যে ইয়োর স্ট্রাগল ইজ দ্য টাফেস্ট স্ট্রাগল, আই ফিল। আমাদের ক্যামেরার পেছনে আমার খুব কাছের ডিওপি সিনেমাটোগ্রাফার মলয় রয়েছে। মলয় কিছুক্ষণ আগে, তুমি আসার আগে আমাকে গল্প করতে বলেছিল সৌরভ কিন্তু ডিরেক্টরও হতে পারে, ডিরেক্টর হওয়ার বাসনে একটা গোপন আছে। আমি বললাম বুঝলে কি করে? বললো বোঝা যায়। আমি তো তোমার কথা শুনে দেখছি মলয় একেবারে 100% ঠিক। ডিরেকশনটা বেসিক্যালি আমি থিয়েটারই দিতাম, আমি থিয়েটার ডিরেক্ট করেছি, বাট ইচ্ছে করে না ছবি ডিরেক্ট করতে? হ্যাঁ, কথা অনেক দূর এগিয়েও গেছিলো। তারপরে অ্যাকচুয়ালি যার সঙ্গে হওয়ার কথা ছিল সে একটু দূরে কোথাও চলে যায়, তো সেই জন্য হয়নি। বা তারপরে সে আবার ফিরে আসে, তারপরে হওয়ার কথা, বাট আই এম নট রেডি। কারণ যদি ছবি ডিরেক্ট করি না, তাহলে আমাকে ওই বছরটা পুরো অফ নিতে হবে, বা 6-7 মাস তো আমায় অফ নিতেই হবে। তো সেই জায়গাটায়, কারণ আমাদের এখানে তো তোমার ওরমভাবে উই আর নট দ্যাট হোয়াট ডু ইউ কল ইট, মানে ওরকমভাবে তো আড়ম্বরটা নেই, বা আমাদের ওই টাকা পয়সাটা নেই যে আমি একটা হঠাৎ করে অফ নিয়ে নিলাম এত সময়, আমি ওইটা নিয়েই কাজ করব। তো ওয়েন আই ফিল আই এম কমফোর্টেবল, আমার মাই ফান্ড ইজ দেয়ার, আই এম কমফোর্টেবল, তখন আই ক্যান ট্রাই। অবভিয়াসলি তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার কি সেট আছে, যেটা তোমার সঙ্গে অ্যাকচুয়ালি ক্যামেরার, মানে আমাদের এই ইন্টারভিউর আগে একটা কথা হচ্ছে, তুমি একটা কথা বলেছিলে যে যেটা তোমার গল্প সেটা সবার প্রথম বলা উচিত, তুমি এটা বলেছিলে। তো যে গল্পটা আমি করব সেটা একটুখানি বড়ই আর কি, কিন্তু সেটা আমার আর কি, তো সেক্ষেত্রে ওইটাই করব, কিন্তু কবে করব এখনো ঠিক। অবশ্যই যবেই করো খুব ভালো হোক, এটাই চাইবো। আমি শুধু ছোট্ট একটা প্রশ্ন করবো, অ্যাল পাচিনো হোক বা ডাস্টিন হফম্যান হোক বা টম ক্রুজ, আমি আর বাড়াচ্ছি না,
এমনকি আমাদের মুম্বাইতেও আমির খান, এদের অনেকেই আছেন খুব বেছে বেছে, যেমন রাহুল বোস খুব বেছে বেছে ছবি করেন, একটা ছবির আগে পেছনে অনেক সময় নেন। সৌরভ কি সেই জায়গাটা, সেই সুযোগটা পায়? তার কারণ ক্রমাগত কাজ করতে করতে অনেক সময় শিল্পী অনেক সময় ক্লান্ত হয়ে যায়, অনেক সময় একঘেয়ে লাগে। সেই জায়গাটা কি পাওয়া যায় সৌরভ? আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না খুব একটা পাওয়া যায়। আর তুমি যদি আমায় জিজ্ঞেস করো, ব্লেটলি অনেস্ট, আমি প্রত্যেক ডিরেক্টরকে বিশ্বাস করি, আমি প্রত্যেকটা প্রজেক্ট যেটা আমি করি সেটাকে বিশ্বাস করি। সেটা হতে পারে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সেটা হতে পারে একজন SRFTI পাস আউট, সেটা হতে পারে যে হয়তো এর আগে শুধু শর্ট ফিল্মই করেছে, কেউ কোনো অ্যাক্টরের দিকে ঘুরেও তাকাচ্ছে না। এরকম হতে পারে যে আমাকে ঠিকমতো টাকা অ্যাফোর্ড করতে পারছে না, বাট আই হ্যাভ বিলিভ ইন দ্যাট পার্সন। তো আমি এরকম অনেক কাজ করেছি ইন্ডিপেন্ডেন্ট, যেখানে তোমার মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ তার সেই ক্ষমতাও নেই যে একটা ঘরে আমায় রাখতে পারবে। সেটা হয়তো তোমার প্রায় বিনামূল্যে কাজ করার মতোই হয়েছে। সেখান থেকে তার উপার্জন হয়েছে যখন সে ছবিটা বিক্রি করেছে যে কোনো OTT-তে বা ওয়েরেভার চ্যানেল, হ্যান ত্যান এই। বাট আমি এটা করেছি হচ্ছে অবভিয়াসলি ফর দ্য ক্যারেক্টার, বা ওইটা আমার করতে ইচ্ছা করেছে এবং মাই বিলিভ ফর দ্যাট পার্সন। মহিলা মহলে তো সৌরভ দাস মানে একটা সেন্সেশন, তো বিয়ের পরে টিআরপিটা কত কমলো? না, আমার মনে হয় না মহিলা মহলে আমি একটা সেন্স। প্রথম থেকে এটাই মানা হয় যে সৌরভ মহিলা দাস যখন বলছে অস্বীকার করবো কি করে? কেউ বিয়ের পরে সে তো মহিলাই বলতে পারবে দাদা। মহিলা মানে রাতের বেলায় হোয়াটসঅ্যাপ বা কিছু লোকাতে টোকাতে হচ্ছে না তো? হোয়াটসঅ্যাপ পেলে সে আর তো মহিলা ফ্যান নয়, সে বন্ধু। আর তাছাড়া ওরকমভাবে তুমি যদি দেখো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষজন তো অবভিয়াসলি টেক্সট করতেই থাকে, সেগুলো আমি দেখিও যতটা পারি। বিয়ের পর কমেছে কিনা সেটা আমি ঠিক জানি না। বিয়ের পর তো আমার মনে হয় না কমা উচিত, কারণ আমি দেখেছি দর্শনা তো মহিলাদেরও ক্রাশ, এরকম অনেক মহিলা আছেন। বাট আমার অ্যাকচুয়ালি মনে হয় যে আমার ওই ইয়াং জেনারেশন ছেলেরা একটুখানি বেশি পাগল আর কি। তার কারণ এরকম ইনস্ট্যান্সেস হয়েছে যেখানে আমি চমকে গেছি অ্যান্ড এতটাই ওভারওয়েলমড হয়ে গেছি, আমি কেঁদে ফেলেছি যে মানুষজন যখন আমার মুখ তাদের শরীরে ট্যাটু করেছে। যখন এই জিনিসগুলো দেখেছিলাম, এইগুলো কয়েকটা সিরিজ নিশ্চয়ই মানুষজন জানবে আর কি, যে মন্টু বা হ্যান ত্যান এই যেগুলো কাল্ট হয়ে গেছে এরকম। তো তখন একটু ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে জানতো না কি করবে, যে ভাবতো যে এই 12,000 টাকা হলে আমার সংসারটা ঠিক চলে যাবে, তো তার কাছে এইটা তো অনেকটাই পাওয়া। আচ্ছা দাদা, তুমি এত চরিত্র অভিনয় করেছো, তুমি মন্টু পাইলটে মন্টুর চরিত্রটা অভিনয় করলে কেন? মানে কেন তোমার এই চরিত্রটা এতটা বেশি ভালো লাগলো করার জন্য? না, আমার চরিত্রটা প্রচণ্ড ভালো লেগেছে বলেই করেছি, আর প্রত্যেকটা চরিত্র ভালো লাগে বলেই করি। মন্টুর চরিত্রটা করার পেছনে কারণ হচ্ছে দ্য স্ক্রিপ্ট। দেবালয়দা ইজ আ ম্যাভরিক, তো ওনার যে ভাবনাটা সেটা আমি 1.5 বছর আগে থেকেই স্ক্রিপ্টটা জানতাম। তো অনেক কারণেই হচ্ছিল না। মন্টু প্রথমে অ্যাকচুয়ালি ছবি হওয়ার কথা ছিল, ছবি হলে কতটা সাকসেসফুল হতো আমি ঠিক জানি না, কিন্তু ওয়েব সিরিজে তো প্রচণ্ডই সাকসেসফুল আর কি। তো তারপরে ওই 1.5 বছর পরে যখন ওই সিরিজটা হবে তখন তো মানে না করার তো কোনো কারণ নেই। প্রথমত আমি মুখ্য ভূমিকায়, তারপরে এরকম একটা চরিত্র, তারপরে একটা লুক নিয়ে আমরা পুরোটা করেছিলাম আর কি, যে কীরকম ধরনের লুক হতে পারে। আমি দেবালয়দাকে বলি যে আমি পুরো ন্যাড়া হয়ে যাই, অদ্ভুত দেখতে লাগবে মনে হয়। তো তারপরে সেইটা আমরা পুরো করি, মানে আমাদের দেবালয়দার পুরো টিম অ্যাকচুয়ালি তোমার ওই হোয়াট ইউ কল ইট, ওই ফটোশপ করে পুরো দেখে যে কিরম দেখতে লাগতে পারে, তারপরে গিয়ে পুরো চুল উড়িয়ে দিই। সেই জন্য 2-3টে কাজ মানে আমাদের বাইরের বোম্বের 2টো কাজ আমার গেছে, কারণ আমি যখন অডিশন দিয়েছি, বাইরে তো অডিশন দিয়ে হয় আর কি সব কিছুই, তো যখন আমি অডিশন দিয়েছি তখন আমার লম্বা চুল। তা বলছে স্যার রিসেন্ট ফটো ভেজিয়ে, তো আমি রিসেন্ট ফটো ভেজে যেখানে চুল কাহা গেয়া, আমি হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য সরি স্যার, আমি তুমি উইক করে নিতে পারবো, না এখানে ওইসব হবে না। তো এরকম অনেক হয়েছে আর কি, মন্টুর জন্য অনেক কিছু পোয়াতে হয়েছে, আমার মন্টু অনেক কিছু দিয়েওছে, কিন্তু স্টিল আই ফিল যে মন্টুর চরিত্র প্রচণ্ড ভালো, খুব খেটে করেছি। কিন্তু এমন অনেক কাজও আছে যেটা মন্টুর থেকে, যেরকম তুমি বললে যে মনোজ বাজপেয়ীর কথা, আরও অনেক কাজ উনি করেছিলেন যেটা হয়তো তার থেকেও বেশি খেটেছিলেন। আমি ইস্কাবন বলে একটা ছবি করেছি, প্রচণ্ড খেটেছিলাম পুরুলিয়ার সেই গরমে, আরে অনেক দিন ধরে এক্সটেন্সিভলি শ্যুট করা, গল্পটাও অদ্ভুত, মানে দ্য জার্নি অফ দ্য লাস্ট মাওয়িস্ট লাইভ। সো আই প্লেড দ্যাট ক্যারেক্টার। সো ওইটা একটা অন্য জিনিস ছিল, কিন্তু সেটা ঠিকমতো মার্কেটিং বলো, মানুষের কাছে ঠিকমতো পৌঁছায়নি, দেখেননি মানুষ।
তো ওটা আমার খুব বেশি কাছের মন্টু থেকে, কিন্তু মন্টুটাও তো অবভিয়াসলি প্রচণ্ড কাছের। মানে মন্টু থেকে মাওবাদী কোনো কিছু বাকি নেই কিন্তু। এটা যদি তোমার আনসেন্সার শো হতো তাহলে আমি বলতাম সব ময়ে আছি আমি। কিন্তু হ্যাঁ মানে খুব ভালো লাগে যায় এই লাইফটাতে, এত এনজয় করি। আমি গানও ভালোবাসি, কিন্তু এইটা এত ধরনের চরিত্র বাঁচা যায় না একটা জীবনে। আই ফিল ভেরি ব্লেসড যে আজকেই একটা সিনপসিস পড়ছিলাম যেখানে আবার একজন গ্রামের রিক্সাওয়ালা, হ্যাঁ, আর লোকে না ওই সব ধরনের চরিত্র আমাকে ভাবেও, সেই জন্য আমার খুব ভালো লাগে। তাহলে এখানে খুব টাইপ কাস্টেড হয়ে যায় যে আমি যখন কমেডি করছি কমেডি ক্যারেক্টারই দেবে, গ্রে করছি তো গ্রেই দিচ্ছে, গ্রে শেডের জিনিসপত্র। তো এই আই ফিল ভেরি লাকি যে মানুষজন অনেক অন্য অন্য ধরনের চরিত্র আমায় বলে, ভাবে। এরপর যে প্রশ্নটা করবে এই প্রশ্নটা বিতর্কিত, কিন্তু এই প্রশ্ন আমি কাউকে অপমান করছি না। কিন্তু আমরা অনেক সময় বাংলা ছবিতে দেখেছি যে যে ধরনভাবে অভিনয় করে সেই অভিনয় শৈলীটাই সবাই চায়, এবং এই একই চরিত্রে তাকে দেখি। মানে আমি বলছি, কেউ একটু হয়তো গলাটা একটু ভেঙে ভেঙে কথা বলে অভিনয় করে, কেউ বা খুব দ্রুত ডায়ালগটা বলে চোখে দৃষ্টি দিয়ে একটা অভিনয় করে, কেউ হয়তো সারা জীবন ব্যারিটন ভয়েসটাকেই খালি পাথেয় করে অভিনয় করে গেলেন, এবং দিনের শেষে তিনি 70টা ছবি করে ফেলুন, 80টা ছবি করে ফেলুন, একমাত্র সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক বা এই মাপের চিত্র পরিচালক ছাড়া সেই খোলস থেকে আর তারা কখনো বেরোয় না, এবং তারা কিছুটা সময় পরে বোরিং হয়ে ওঠে। কখন নিজের ব্যাপারে এই ভয়টা হয়? হয়। সেই জন্যই ধরো ফর এক্সাম্পল, ধরো আমি 2-3টে প্রজেক্ট হয়তো অন দ্য সেম লাইন এরম চরিত্র করলাম, সো আই প্রেফার অফ নট ডুইং দোজ কাইন্ড অফ ক্যারেক্টার্স ফর দ্য নেক্সট 2। যে কারণে হয়তো আমি বুমেরাঙের মতো একটা কমার্শিয়াল ছবি করলাম। অনেকেই বলছে যে যেখানে জিদ্দা আছে সেখানে তুমি হঠাৎ করে কেন করলে? তো আমার তার কাছে আবার প্রশ্ন, তো সঞ্জুতে ভিকি কৌশল কেন করলো? আমি করেছি তারও আর একটা কারণ, তার কারণ আমি অনেক দিন তোমার ওই কমার্শিয়াল, এগুলো তো আমরা কমার্শিয়াল ফিল্ম বলি, যে বড় বাজেটের অনেক দিন ধরে শুটিং, হ্যান ত্যান, লার্জার দ্যান লাইফ জিনিসপত্র, এই ওই। তো আমি লাস্ট করেছিলাম রাজ চক্রবর্তীর বলদুর্গা মাইক, সেখানে আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম ওরম হয়েছিল, অ্যান্ড আই লাভড, আই এনজয়েড, পুরো ফিল্মিং প্রসেসটা এনজয় করেছি, চরিত্রটা এনজয় করেছি। তারপর অনেকদিন করিনি, তখন আই ওয়াজ ভেরি সেলফিশ। আই ওয়াজ যেটা আমি ভাবছিলাম যে আমাকে যেভাবে মানুষ চিনুক, এই ভার্সেটাইল বা ওই গুড অ্যাক্টর হ্যান ত্যান, সেরকম ধরনের চরিত্র করছিলাম যেটা জানি আমার স্ট্রং জোন। কিন্তু আমি আবার এই বুমেরাঙে এলাম, তার কারণ হচ্ছে অনেকদিন কমেডিটা করিনি। আমি মনে হচ্ছিল আমি একটু টাইপ কাস্টেড হয়ে যাব, আমি ওই ধরনের মানে সাইকোপ্যাথের রোলেই আমায় বলবে, বা এই ধরো রিক্সাওয়ালা যেরকম বলছি, বা ধরে না ওই মন্টুর মতো চরিত্র বা নাদের মতো চরিত্র। তো সেক্ষেত্রে আমাকে ভেঙে একটুখানি আবার এই জোনটায় আসতে হবে, সেই জন্যই অ্যাকচুয়ালি এটা করা। নিজের উপর একটা ভাঙাচোরা পরীক্ষা নিরীক্ষা চলে। তো হ্যাঁ, এইটা একটা তোমার জার্নিটাই তোমার ওরকম আর কি, যে তোমাকে ওরমভাবেই পাটা ফেলতে হবে যে তুমি কোন চরিত্র করতে চাও। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার কোন চরিত্রে নিজেকে সব থেকে বেশি ভালো লাগে, ভিলেনের চরিত্রে, হিরোর চরিত্রে? ভালো চরিত্রে, ভিলেনের চরিত্র ভালো লাগে সেম? যে কোনো চরিত্রই হতে পারে, সেটা ভিলেন হতে পারে, হিরো হতে পারে, কিছু নাও হতে পারে, হ্যাঁ, মানে তোমার অন্য কোনো পার্শ্ব চরিত্র হতে পারে, ছোট ছোট কোনো চরিত্র হতে পারে, কিন্তু সেইটার যাতে সেই ইম্প্যাক্টটা থাকে, যাতে যে ছবিটা বা ওয়েব সিরিজটা হচ্ছে সেটাই যাতে সেই চরিত্রের সেই ইম্প্যাক্টটা থাকে, যে চেঞ্জ করে দেওয়ার মতো ইম্প্যাক্টটা থাকে, এবং সেইটা আমাকে ভাবায়, আমায় আন্ডার কনফিডেন্ট করে, যাতে আমি আবার নার্ভাসনেসে ভুগি আগের দিন রাত্রিবেলা, এবং তারপরে গিয়ে আমি সেটা ডেলিভার করি। এই চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নিজে নিতে আমার প্রচণ্ড ভালো লাগে। যে কোথাও কি মনে হয় যে অনেকেই পছন্দ করেন এবং অনেকে এটা ভাবেনও যে ভিলেন ক্যারেক্টার বা চরিত্রের মধ্যে যদি একটু পাগলামি থাকে, তাহলে কি অনেক ক্ষেত্রে যেহেতু অতি নাটকীয়তা গ্রহণযোগ্য হয়, সেখানে অভিনেতা হিসেবে কম সতর্ক থাকা যায়, নাকি আরো বেশি সতর্ক থাকতে হয়? আমার মনে হয় আরও বেশি সতর্ক থাকতে হয়, কারণ এটা পুরোটাই একটা মাপের, পুরোটাই একটা মাপের খেলা। আমার মনে হয় যে আমি ওভার ড্রামাটিক কোনো দিনই পারি না করতে। যেরকম আমি তোমার আই ফিল মাই লিমিটেশন, যদি তুমি বলে একটা হয়তো আমি বলছি তোমায়, সেটা হচ্ছে আই সিরিয়াসলি ডু নট নো হোয়াট টু ডু উইথ মাই হ্যান্ডস। অনেকেই বলেন সারা পৃথিবীতে যখনই অভিনয় করবে কেউ, দুটো হাত আমি কি করব, আর যিনি ডিরেক্টর তার স্পটে গিয়ে কোথায় আমি ক্যামেরাটা বসাবো,
এর থেকে বোধহয় মৌলিক সমস্যা ফিল্ম মেকিংয়ে নেই। তো এইটা যখন হচ্ছে আমি দেখছি অনেকে অনেক ধরনের করে, বেশিরভাগ মানুষই পকেটে হাত ঢুকিয়ে দেয় আমি দেখেছি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ হয়তো চশমা যদি থাকে ও ভাবে যে আমি এই যাত্রায় বেঁচে গেলাম, চশমা খুলবে আর পড়বে। আমার সারা জীবন ধরে দেখেছি। হ্যাঁ, অনেকে আছে যারা হঠাৎ করে নখ করতে শুরু করে, তোমার ডায়লগে নখ করবো হয়তো এইগুলো, কারণ আমি হাত নিয়ে কী করে বুঝতে পারি না। তো আমি এটা ছেড়ে দিয়েছি ভাবা, আমি হাত নিয়ে ভাবি না, আমি কি নিয়ে ভাবি আমার চোখ নিয়ে। আমি দেখেছি মায়ের মতো বড় বড়, আমাকে মা বলতো গরুর মতো টানা টানা চোখ, ওরম চোখ পেয়েছি আমি, বড় চোখ। আলাম আচ্ছা, তাহলে আমি এইটা কাজে লাগাই। এবং তারপরে দেখলাম রেসিপ্রোকেটেড হচ্ছে, অডিয়েন্স বলছে তুমি চোখ দিয়ে যা করছো, আনন্দ হ্যাঁ, কেউ আমার হাতের দিকে যাচ্ছে না। হ্যাঁ, শুধু চোখ নিয়ে তারাই বলেছে, অন্য কেউ পড়ে? কি বলছে কেউ এই চোখ কেউ বলেনি, এটা কেউ বলেনি, এটা হতে পারে না না সত্যি। আমি এইটুকু অংশ দর্শনাকে শুনতে দেবো না, তুই বল। হ্যাঁ, মানে এই চোখ, আমি তখন বুঝলাম যে না, এই সব ছাড়ো, লিমিটেশন যখন তুমি জানো, তুমি চোখ দিয়ে খেলা শুরু করো। সে চোখ দিয়ে কত কিছু করো, চোখ দিয়ে হাসা যায়, চোখ দিয়ে, এটা মানে প্র্যাকটিস আর কি। আই ফিল যে তো তখন আমি এই চোখের, আমার ফেভারিট ওয়েপন ইজ মাই, আই ফিল আমার চোখ। সৌরভদা, আমরা দেখেছি তোমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে, বড় পর্দাতে দেখেছি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে, কমিক, ভিলেন, এমনকি নায়কের বন্ধু চরিত্র অভিনয় করতে দেখেছি। কখনো নায়কের চরিত্র কি দেখতে পাবো? এবং বিপরীতে দর্শনাদি বিপরীতে তো সবসময়ই আছে, মানুষজন ভাবলেই হবে। অবভিয়াসলি একটা জিনিস যেটা আমরা বিশ্বাস করি, যেটা আমরা বিয়ের সময় বলেছি নিজেদেরকে, এটা নিয়ে উই আর ভেরি ভোকাল অ্যাবাউট ইট। একটা জিনিস প্রচণ্ড আমার খুব একটা ঠিক লাগে না, যে এই প্যাকেজে দুজন, এই হিরো হলো ওই হিরোইন হচ্ছে যার সঙ্গে হয়তো তার সম্পর্ক, বা এরম ধরনের বিষয়, ব্র্যান্ডসে এইতে ওতে। সো উই আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, রাইট? সৌরভ আলাদা, দর্শন আলাদা। কিন্তু সৌরভ এবং দর্শনাকে যদি দুটো চরিত্রে খাপ খাওয়ানো যায়, তাহলে ওয়াই নট? যদি খাপ খাওয়ানো যায় যে সৌরভ, হ্যাঁ এই চরিত্রটা সৌরভ যাচ্ছে, এটাতে ও যাচ্ছে, যদি সেরকম হয় তাহলে ওয়াই নট। কিন্তু ওই কারণ ওই মানে আমার মানে ওই দুজনের একসঙ্গে হলে প্যাকেজ ডিল হবে, একটু কম হতে পারে, একটা গাড়ি একটা ঘর, সব মানে প্রোডাকশন কস্টটা কম, হ্যাঁ অনেক কমে যাবে হয়তো। ধরো ফর এক্সাম্পল সেই জিনিসগুলো হলে যে নো। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার মনে হয় যে দর্শনার যেরকম ধরনের কাজ, যেটা আমরা আগেই কথা বলছিলাম, ও শাকিব খানের সঙ্গে একটা ছবি করেছে যেটা মুক্তি পাবে, অন্তরাত্মা বলে। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওর একটুখানি ওই জিত দেওয়ার নায়ক হতে পারে। আমি নই। তুমি তো আসল নায়কটা হয়েই গেছো, মানে আসলে রিয়েল লাইফে ওরা হোক, রিয়েল লাইফটা আমি আমারই। এখানে আমি একটা প্রশ্ন করব, সেটা যারাই অভিনেতা অভিনেত্রী দম্পতি, দেখো একজন মানুষকে তো যখন মানুষ ভালোবাসে, মন থেকে হৃদয় থেকে ভালোবাসে, তখন তার মধ্যে বা তার সম্পর্কে কখনো কখনো তো আমি বলবো না পজিটিভনেস বা অধিকার বোধ, কিন্তু ভালোবাসার বন্ধনে তুমি যখন অন্য কোনো পুরুষের বাহুবন্ধনে দর্শনাকে দেখছো, বা দর্শনা তোমাকে যখন অন্য কারোর সঙ্গে দেখছে, কোথাও কি বুকের ভেতরে চিনচিন করে ওঠে না? কোথাও করে না দাদা, আমার তো একদম করে না। আমি বললাম প্রচণ্ড আই এম ড্রিভেন বাই ক্রাফট, আমি একটুখানি বেশি আর কি। ওরও একদম করে না। আই হ্যাভ সিন দ্যাট ইন হার, যে ওর একদমই এরকম কোনো ওরকম ধরনের, তা তো বউ আমায় বিয়েই করতো না। আমি যে ধরনের এরকম অনেক সিনস আমি করেছি যেগুলো প্রচণ্ড ইন্টিমেট, ইউনো আই ফিল যেরকম ধরনের, যেগুলো খুব কথা, যেরকম শরৎচন্দ্র যখন চরিত্রহীন লিখেছিলেন, যেরকম আলোড়ন ফেলেছিলেন আর কি, সেরকম চরিত্রহীন যখন সিরিজ হয়েছে সেরকমই আলোড়ন পড়েছিল। তো সেক্ষেত্রে এইগুলো তো আমি করেই এসছি, সেটা ও জানে। এবং উই ডু নট টক অ্যাবাউট দ্যাট ইজ ওয়েল, মানে যে এই ছবিতে গিয়ে এরকম দৃশ্য আছে, সেই নিয়েও কথা, দ্যাট ইজ ওয়ার্ক ফর আস। যেরকম একজন নিউজ রিপোর্টার আসে, উনি নিউজ পড়েন, তারপরে বাড়ি যান, রাত্রিবেলা ডিনার করেন, গল্প করেন, ঘুমান, আমাদের কাছেও আমরা আসি, এটা হচ্ছে আমার কাজ। তো আই ফিল আই কাম ফ্রম দ্যাট মাইন্ড ফ্রেম, যে আমাকে তুমি যদি একটা কাঠের সঙ্গে প্রেম করতে দাও, আমি যেভাবে করব, একজন অন্য নায়িকা থাকলে বা অভিনেত্রী থাকলে আমি সেরকমভাবেই করবো। সো আই এম প্রোগ্রামড লাইক দ্যাট। তো আই ফিল দর্শনা টু, যে ওরও দেখেছি একদম এই নিয়ে কোনো চিনচিনা নেই, কিছু নেই। না, আমরাও দেখবো, বিয়ের তো বেশ কিছুদিন হয়নি, হানিমুনটাও হয়নি, আমরাও আছি,
পরের ইন্টারভিউ, তারপরের ইন্টারভিউ, এই একই প্রশ্ন থাকবে। কিন্তু অনেকের একটা সাধারণ প্রশ্ন, এটা আমার প্রশ্ন নয়, যখন খুব ঘনিষ্ঠ মুহূর্তে অভিনয় করা হয় তখন কি অস্বস্তি লাগে? এটা আমার প্রশ্ন নয়, কিন্তু সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা থাকে, যে চোখের দিকে চোখ রেখে তুমি কোনো আবেগ দীপ্ত কোনো কথা বলছো, বা সে যে শরীর ছুঁয়ে তোমার শরীর একটা বিরাট আবেগ প্রকাশ করছে, সেটা কি সত্যি সত্যি রিয়েল লাইফে অভিনয় করতে গিয়ে রিয়েল লাইফে কোনো অস্বস্তি থাকে? এইটা তো ডিফারেন্ট মানুষের ডিফারেন্টই হয়। যদি ইফ ইউ আস্ক মি, ইউ আর আস্কিং মি, আমার কিছু অসুবিধাই হয়। তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড উইথ টাইম আই ফিল আমি প্রচণ্ড টেকনিক্যাল হয়েছি অভিনেতা হিসেবে। আগে যেরকম আমি প্রচণ্ড ছিলাম, যে আমি শুধু পারফরমেন্সটাই মন দিতাম এবং আমার বিশ্বাস ছিল যে ক্যামেরার কাজ করবে, ডিরেক্টরের কাজ করবে, আমি আমার কাজ করব। যদি আমার মুখ ঢেকে যাচ্ছে, আলো নিতে পারছি না, হ্যান হচ্ছে, এটা আমি আগে ভাবতাম যেটা, তো সেটা ডিওপি বুঝে নেবে, ডিরেক্টর বুঝে নেবে, সেটা আমার কাজ নয়। কিন্তু এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে, সেটা আমি প্রচণ্ড একটুখানি টেকনিক্যালি আমি বিষয়গুলো করছি। সো দের ইজ আ মিক্সচার অফ মাই ইমোশনস অ্যান্ড টেকনিক্যাল থিংস অ্যাজ ওয়েল। তো এই দুটো মিক্স করে একটা জিনিস আমার তৈরি হয়। তো তখন যখন এত জিনিসগুলো আমার মাথায় চলতে থাকে, তখন কিন্তু এই জিনিসটা আর আসে না। যখন তোমার এই একজনের শরীর আরেকজনের সঙ্গে স্পর্শ, হ্যান ত্যান, এই ধরনের ইন্টিমেট সিনস বলো, বোল্ড সিনস বলো, তো তখন কিন্তু আমি জানি যে আমি যে এইখানে মাথাটা গুজেছি, এখন তার মুখটা দেখা যাচ্ছে, দ্য রিদম শুড বি এইখান থেকে এরকম একটা বেরোলে, এই জায়গাটা থেকে যদি আমার টুশারটা থাকে, তাহলে আমার দেখতে অদ্ভুত লাগবে, সিনেম্যাটিক লাগবে, এস্থেটিক লাগবে। তো ওই জিনিসগুলো সবসময় মাথায় ঘুরতে থাকে। ইনফ্যাক্ট আমাদের তো তোমার ইন্টিমেট সিনে তো এরকমও হয়েছে, ধরো ফর এক্সাম্পল এই আছি, আমি এই কানে কানে বলেই দিলাম যে এবার তো আমি তোকে ঘোরাবো বা তোমাকে এরমভাবে ঘোরাবো, সেটা আমি হয়তো কানে বলেই দিলাম যাতে শি ইজ প্রিপেয়ার্ড যে আমার নেক্সট স্টেপটা কী হতে চলেছে। তখন সেটা এরকম করে নিল, সেই পোয়েটিক হয়ে গেল পুরো বিষয়টা। তো এই জিনিসগুলো প্রচণ্ড টেকনিক্যাল বলে ওই জিনিসটা আর হয় না। সৌরভ দাসকে কি আমরা পরবর্তীকালে রাজনীতির ময়দানে দেখতে পাবো? কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীও সৌরভ দাসের প্রশংসা করেছেন, তিনি তোমার অভিনয় দেখেন বলেছেন এবং ভালো লাগে। ইটস অ্যান অনার যে চিফ মিনিস্টার তিনি এরম বলছেন। রাজনীতির মঞ্চে আই ডু নট নো হোয়াটস ইন স্টোর, কালকে সকালবেলা কী হবে আমি জানি না। সো ওইটা এখন আমি সত্যিই জানি না, জানলে অবশ্যই জানাতাম যে কি হবে। কারণ আমি একটা জিনিস বুঝেছি যে এই অভিনয় করতে করতে বা এই ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে থাকতে যে এইটা ছাড়া আমি বাঁচব না। যদি এমন হয় যে কারণে এখন আমি থিয়েটার করছি না, থিয়েটার আমি প্রচণ্ড ভালোবাসি, আমি থিয়েটার করছি না, তার কারণ হচ্ছে আমি কোনো প্রোডাকশন হাউসকে বলতে চাই না যে আজকে আমার আপ টু 6 PM, 6টার পর আজকে আমি দিতে পারবো না। তার মানে কি হলো, আমি দু নৌকায় পা দিয়ে চলছি ফর এক্সাম্পল। তো আমি এখানে 6টা পর্যন্ত করবো, তারপরে গিয়ে আমি থিয়েটারে রিহার্সাল করবো, আবার তাকেও বিব্রত করা, সেখানেও করা, একই দিনে আমি দুটো জায়গায় যাচ্ছি, হ্যান ত্যান এত মাল্টিটাস্কিংয়ে আমি যাব না। আমি যেটা করছি আমি সেটাই করবো, যে কারণে আমার গানটাও ব্যাক ফুটে চলে গেছে, আমি গানটাও কন্টিনিউ করতে পারছি না, বাট করবো ভেবেছি, আস্তে 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 করবো। কিন্তু রাজনীতির বিষয় তুমি যদি বলো, নট ভেরি সুন। কিন্তু রাজনীতি মনস্কত, খবরাখবর রাখা হয়, খবর অবভিয়াসলি রাখতেই হয়, কিন্তু ওরকমও নয় যে আমি সারাক্ষণ নিউজ চ্যানেল, মানে আমি রাজনীতির খবর সবসময় দেখছি, এরকমও নয়। খবর দেখলে R+টাই দেখো। একদমই। তো সেক্ষেত্রে হ্যাঁ, একটুখানি দূরেই থাকি রাজনীতি থেকে। আমি এবার যে তুলনাটা করবো, এটা খুব খারাপ লাগবে। ব্যাপারটা হচ্ছে, আমি অনেক প্রতিভাধর অভিনেতার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি, সবাই বলে থিয়েটারটাই হচ্ছে ধ্যান জ্ঞান, কিন্তু এখন করছি না, কিন্তু থিয়েটারটাই আমার সবচেয়ে প্রিয়। অনেকটা এরকম যে মা আমার সবচেয়ে প্রিয়, কিন্তু বউয়ের সঙ্গে থাকতে ভালো লাগে। অর্থাৎ থিয়েটারটা আমার মায়ের মতো, ওটা থাক, আমি বউয়ের সঙ্গেই থাকি আপাতত। না, আমার এখানে কয়েকটা জিনিস মনে হয়, যেরকম অনেকে মিন করে বলে এটা যে থিয়েটারটা সত্যিই তার কাছে সব কিছুই, এরকমও মানুষ আমি দেখেছি যারা থিয়েটার বললে একটুখানি বেশি পাত্তা পায় বলে থিয়েটারটা একটুখানি নেম ড্রপিং হিসেবে করে, সেটা আমি দেখেছি। যেরকম অনেকে করে হচ্ছে আমার মেথড অ্যাক্টারের মটা কি আর ডিটা কি লাস্টে সেটা জানে না, কিন্তু সে জেনে গেছে যে এই মেথড অ্যাক্টার বললে আই লুক ভেরি কুল। সো এরকম নেম ড্রপিং অনেকেই করে আমি দেখেছি। থিয়েটার আমার কাছে তুমি যদি বলো যে হ্যাঁ অবভিয়াসলি থিয়েটার একটা আমার ক্ষেত্রে যেটা হেল্প হয়, সেটা আমি চরিত্র বানানোর ক্ষেত্রে বলো,
বা যে আমার প্রসেস ছিল, যে আমি থিয়েটার যখন করতাম একটা কনফিডেন্স আলাদা পাওয়া যায় একটা চরিত্র যখন তুমি করবে, থিয়েটার ভয়েস বা তুমি যেভাবে থিয়েটারে তুমি যেভাবে কথা বলেছো, তোমার একটা আমার যেটা হয়েছে সেটা হচ্ছে মানে আমার রেঞ্জ খুব ভালো। হ্যাঁ, সেই জিনিসগুলো অনেক কিছুই আছে। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি প্রথম যে আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল ফ্লোর থেকে, সেই বড় ডিরেক্টর, সেটা আমার থিয়েটারের জন্যই তাড়িয়ে দিয়েছি। আমি তোমায় বলছি কেন, তার কারণ হচ্ছে আমরা 6 মাস ধরে রিহার্সাল করে একটা শো করি, রাইট? তো 6 মাস ধরে একটা মানুষ আমার ডান দিকে বসেছে এবং তার সঙ্গে আমি সংলাপ বলেছি, স্টেজে গিয়েও তাই হয়েছে। তো যখনই আমি, এটা আমার প্রবলেম, এটা অন্যদের না হতেই পারে, কিন্তু আমার সেদিনকে হয়েছিল যখন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম, আমি মানুষটাকে আমার ডান দিকে ভেবে নিয়েছি, আমার ব্লকিং ওরমভাবে হয়ে গেছে, আমি সংলাপ 10 বার ওরমভাবে বলেছি যে লাস্ট মোমেন্টে গিয়ে যখন ডিরেক্টর বলছে যে চরিত্র তোমার বাদিকে, এবার বাদিকে ঘুরলেই আমার ঘেটে যাচ্ছে। তো আমি পুরোটাই রিহার্স করে নিয়েছি থিয়েটারের মতো করেই, যে আমার সব কিছু এইদিকেই আছে, উনি ডান দিকে বসে, একবারও ভাবিনি যে উনি এইদিকেও থাকতে পারেন। তো সেইটা হওয়াতে আমার অনেক ডিসঅ্যাডভান্টেজেস মনে হয়েছে। আরও নানান ধরনের প্রচণ্ড ব্লকিংয়ের অসুবিধা হয়, যে আমি এক ধরনভাবে যদি আমি একবার রিহার্স করে নিলাম, ডিরেক্টর হয়তো বলছে যে একটুখানি এই জায়গাটা আমি অন্য ধরনের চাইছি, তুমি একটু হেঁটে গিয়ে ওখানে বলো, বা একটুখানি সাবডিউ করো, বা একটু ওভার ড্রামাটিক করো, তুমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবে না, কারণ তোমায় চেঞ্জ করতে হলে একটা সময় দিতে হবে তোমায়। তুমি তো 6 মাস রিহার্সাল করে গিয়ে করেছো বিষয়টা, তো তোমার এখানেও একটা 1 ঘন্টা সময় দিতে হবে যে আমি আবার পুরো ওয়ার্ক করবো এটার উপর। তো সেইটা আমি অতটা ক্যাপেবল নই, তখন ছিলাম না। তো সেই ক্ষেত্রে আমার জন্য এটা ডিসঅ্যাডভান্টেজই ছিল, যে সেটা আমি সব জায়গায় বলি। সবকিছু কি বাঁদিকে ধরে না, মানে রাজনীতির ব্যাপারে কি একটু বাঁদিকে ঝোঁক আছে? খুব ভালো প্রশ্ন, কিন্তু না, ওরকমও নয় আর কি। কিন্তু মাওবাদী চরিত্র তো বেশ খাসা লাগছিল, মনে হচ্ছিল মানে জ্যান্ত চেয়ে চলে এসছে জঙ্গল মহলে। আমার খুব ভালোই লাগে আর কি, যে চরিত্রটা করি মন থেকেই তখন সেটাই বিশ্বাস করি। এটাও হয় যে তখন আমি কিন্তু ওইটাই বিশ্বাস করি। ছবিটা কি আশানুরূপ ফল দিল না? না, সেরকম দেয়নি। প্রচণ্ড বড় বাজেটেরই ছবি, এবং খুবই ভালো শ্যুট করা ছবি, এবং আমরা একদম অরিজিনাল একদম লোকেশনে গিয়েই শ্যুট করেছি, যেখানে অ্যাকচুয়ালি মাওবাদীরা ছিল তারা একটুখানি পিছিয়ে গেছেন, তাদের টেরিটারিটা একটু পিছিয়ে গেছে, এবং আমাদের মধ্যে যারা অভিনয় করেছিল তারা অনেকেই এক্স মাওবাদী। তো তাদের সঙ্গে রাত্রিবেলা যখন ওই খাটিয়াতে বসে গল্প করতাম, তখন প্রচণ্ড মানে গুজবাম্পস হতো। এবং আমাদের 7টা বা 6:30 শ্যুট, যেই আমাদের সেই দিনকে হয়তো রাত্রিবেলা পর্যন্ত, তখন কিন্তু আমাদের পুলিশ প্রোটেকশন বলো, তারা সবাই চলে আসতেন। তো এরকমভাবেই শ্যুটটা হয়েছিল, খুব মজার শ্যুট হয়েছিল, কিন্তু সেটা অতটা ভালো করেনি, কিন্তু সেটা আমার চরিত্রটা খুবই কাছের। অভিনেতা ছাড়া সৌরভ দাস মানুষ হিসেবে নিজের স্টারডমটাকে কিভাবে এনজয় করছে? ভালো লাগছে। মনে হচ্ছে না যে কোনো প্রাইভেট লাইফে আমার স্টারডমটা ঢুকে যাচ্ছে? প্রাইভেট লাইফে ঢুকতে দিই না প্রথমত। আর স্টারডম যে আমি যখন এই কাজই করছি, যখন মানুষজন চিনতে পারছে, তখন সেটার জন্যই করছি, সেটা নিয়ে কমপ্লেন করে লাভ নেই খুব একটা। বাট টু বি ভেরি ট্রুথফুল, অ্যাট টাইমস যখন একটুখানি প্রাইভেসিতে যাও, আমি একটা খুব টাফ একটা শর্ট দিলাম, হয়তো রাস্তায় একটা খুব টাফ শর্ট দিলাম, তারপরে 1 সেকেন্ডে যে দাদা সেলফি সেলফি সেলফি, তখন একটু তো মিথ্যে কথা বলে লাভ নেই, একটু বিরক্ত তো হয়ই। তখন হয়তো বলা হলো যে একটু পরে দিচ্ছি, তারপরে শান্ত হয়ে গেলো, সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তো তাদের কাছে এই সেলফিটা তো থাকবে, সবাইকে দেখাবে, সেটাও একটা বিষয়। তো ওই আর কি, এই করতে ম্যানেজ করতে হয়। মানে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আমার প্রশ্ন হচ্ছে এরকম যে অভিনয়ের সাথে সাথে কোথাও পারিশ্রমিকেরও তো একটা ব্যাপার থাকে, তো এরকম জায়গাতে যেখানে পারিশ্রমিক আর শিল্পী সত্তার দ্বন্দ্ব আছে, সেখানে সৌরভদা নিজেকে কোথায় রাখবে? কিছু করার নেই, পারিশ্রমিকটা তখন সরিয়ে শিল্পী সত্তা যদি বলে যে হ্যাঁ এই কাজটা আমার করা উচিত, তখন করতে হয়। আর যদি বিষয়টা এরকম হয় যে পারিশ্রমিকটা আমি বেশি পাচ্ছি, কিন্তু আমার সেখানে নিজের শিল্প সত্তা যেটা বা শিল্পী সত্তা যেটা, আমি সেটাকে দেখাতে পারছি, সেরকমও করেছি। এটা বোধহয় পেশাদার অভিনেতাদের অনেক সময়, পেশাদার অভিনেতাদের, সত্যি খুব ভালো প্রশ্ন করেছে, পেশাদার অভিনেতাদের বোধহয় অনেক সময় এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই যেতে হয়। এরকম হয়, এরকম অনেক। আমাদের এইখানে তো আরোই স্বাভাবিকভাবেই, কারণ আমাদের এখানে তো পারিশ্রমিক অতটা নয় যেরকম বাইরে হয় আর কি, মানে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেটাও নয়। তো সেই ক্ষেত্রে সেই দ্বন্দ্বটা তো থাকেই, যে ইফ আই ওয়ান্ট টু ডু মাই কাইন্ড অফ ক্যারেক্টার্স, যেখানে হয়তো পারিশ্রমিকটা অতটা ইজ নট দ্যাট মাচ, বা তো তখন তো আমি ওটা করি, তো আই হ্যাভ টু সার্ভাইভ অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে হয়তো এমন চরিত্র আছে যেটা হয়তো অন্যদিন আমি হয়তো নাই বলে দিতাম, কিন্তু আমি দেখলাম যেখানে পারিশ্রমিকটা ভালোই, মানে অবভিয়াসলি, তো তখন গিয়ে হয়তো আমি
সেটাতে আরও মনোযোগ দিলাম, সেটাকে বেটার করার চেষ্টা করলাম, সেটা ডিরেক্টরের সঙ্গে বললাম যে এটা কিন্তু অতটা ভালো নয়, এটাকে উই ক্যান ওয়ার্ক অন দিস। তারপরে সেইটা গিয়ে একটা জায়গায় হয়তো গিয়ে দাঁড়ালো, তো সেটা হয়েছে। মলয় ঠিকই বলেছিল, মলয় ঠিকই বলেছিল, ডিরেক্টর হবেই এ ছেলে। আমিও চাই, আমরা সবাই চাই। আমার এবার তো শেষের দিকের প্রশ্ন, খুব দ্রুত চলে যাব। রাজনীতির মঞ্চে একসময় দেখা গিয়েছিল, তারপর সেখান থেকে সরে আসা। রাজনীতিতে অনীহা না কোনো দলে অনীহা হলো? না, দলে অনীহা একেবারেই নয়, রাজনীতিতে অনীহা। কারণ আমি যখন জয়েন করলাম, তারপরে অবভিয়াসলি নট বিকজ অফ রাজনীতি অনলি, যে এরকম অনেক কিছুই ঘটলো সেই সময়টা, যে একটা আমার মানে আমার পরিবার ঠিক ছিল না সেই সময়, আমি ঠিক ছিলাম না, এমন একটা ঘটনা ঘটলো। তো তখন আমাকে আমার পরিবারের খেয়াল নিতে হলো। মানে তুমি আজকে বাইরের পরিবারের খেয়াল পরে নেবে, আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি তোমার পরিবারই ঠিক না হয়, তুমি বাইরে কি করে থাকবে? তো সেই ক্ষেত্রে আই ফেল্ট যে ইটস নট মাই কাপ অফ টি। সো আমি যে রাজনৈতিক দলের তুমি কথা বলছো, যাদের আমি জয়েন করেছিলাম, অ্যান্ড আই লেট দেম নো যে পারবো না, হয়তো আই এম নট দ্যাট স্ট্রং এনাফ টু ডু ইট। তো তারাও সেই কথা শুনলো, এবং তারপরে তো দেখলাম যে অবভিয়াসলি কোনো আমাকে ওই আলাদা করে যে টিকিট হ্যান ত্যান এই ওই, হ্যাঁ, সেই সময় ওই সব বিষয় থেকেও আমাকে দূরেই রাখা হলো। আমি দূরেই থাকলাম, আই এম উইথ দেম মেন্টালি, ফিজিক্যালি সামটাইমস, বাট আই এম অ্যাওয়ে ফ্রম রাজনীতি। প্রাক্তন প্রেমিকা যারা রয়েছে তারা কি বলছে দর্শনাকে বিয়ে করার পর? না, আমার কিছু বলেনি, তারা নিশ্চয়ই তাদের ঘনিষ্ঠ মহলে নিশ্চয়ই কিছু জানান দিয়েছে, সেটা তো আমার কাছে এখনো পৌঁছয়নি। দর্শনাকে বিয়ে করার পর ইন্ডাস্ট্রিতে কত শত্রু বাড়লো? সব ছেলেরাই প্রায় শত্রু হয়ে গেছে। আমি এসা কি ভালো লাগছে, আই লাভ ইট। এরকম ধরনের জিনিস যদি হয়ে থাকে। কি বলছো তাদের দেখে? চোখের দৃষ্টিতে তোমার চোখটা তো খুব ইম্পর্টেন্ট, দেখ কেমন লাগে। कैसा लगा मेरा मजाक, এরকমটাই। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার শেষ প্রশ্ন তোমাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্রের যা অবস্থা, বা গোটা পৃথিবীতে যে চলচ্চিত্রের ভাষায় কথা বলছে, সেক্ষেত্রে এটা তো ঠিক যে আন্তর্জাতিক স্তরে বাংলা ছবি যে জায়গায় ছিল, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, নবেন্দু চট্টোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ পর্যন্ত, সেই জায়গাটা ধীরে ধীরে দূরে সরে গেছে। মাঝে মাঝে কিছু ছবি দেখা যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে যে বাংলা ছবির পরিসর একদিকে বাংলাদেশের প্রবল ইউটিউবের তথাকথিত নাটক, অন্যদিকে ওয়েব সিরিজ, অন্যদিকে অবশ্যই যাত্রা এবং যাত্রা সদৃশ্য বাংলা ছবি, তার চাপে করে বাংলা ছবি যে জায়গায় পৌঁছেছিল আন্তর্জাতিক স্তরে, সেটা একটা ভয়ানক খারাপ জায়গায় এসে পৌঁছাচ্ছে, এবং তোমার মতো যারা অভিনেতা হতে চায় তাদের পক্ষে এটা বিপজ্জনক। ঋতব্রত, আই ফিল আই হ্যাভ সিন দিস, অ্যান্ড ঘনিষ্ঠ মহলে যখন আমাদের ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধবের সঙ্গেই বসেছি, তখন এই নিয়ে কথা তো হয়েছে। এই যেটা তুমি বললে, এটা না একটা অদ্ভুত ওয়েভ, এই আমাদের ইন্ডাস্ট্রি বলো বা এই বাংলার যে এত বছর ধরে যে তুমি সত্যজিৎ রায়ের সময় থেকে শুরু করে বা তারও আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত, এটা একটা ওয়েভ। 10 বছর 15 বছরও ভালো চলেছে, তারপরে একটা ডাউনফল হয়েছে, আবার উঠেছে। 90-এর দশকে হয়তো উঠলো, আবার পড়লো, আবার ঋতুদা ওইখান থেকে আবার উঠলো, 2015 পর্যন্ত পাগলু টাগলু হ্যান ত্যান সব কিছু খুব ভালো চললো, আবার পড়লো। সো ইটস জাস্ট অ্যাবাউট টাইম যেটা আবার উঠবে। অদ্ভুত একটা কথা টম হ্যাঙ্কস বলেছিলেন, যেটা আমি সবসময় মনে রাখি, যে দিস টু শ্যাল পাস। ইউ আর হ্যাভিং আ ভেরি গুড টাইম, দিস টু শ্যাল পাস। ইউ আর হ্যাভিং আ ভেরি ব্যাড টাইম, দিস টু শ্যাল পাস। সো দিস টু শ্যাল পাস। সো ওই বিপজ্জনক বা ভয়াবহ এই জিনিসগুলো মাথায় যত ঢুকে যাবে, ইউল বি ভেরি ফ্লাস্টার্ড, তুমি ভয় পাবে। ভয় পেয়ে লাভ নেই। আমার মনে হয় যে ওয়ার্ক ফর দ্য চেঞ্জ, ডু নট ওয়েট ফর ইট, ওয়ার্ক ফর দ্য চেঞ্জ। অ্যান্ড আমার সবসময় বিশ্বাস হয় নতুন প্রজন্ম তারাই পারবে এটাকে চেঞ্জ করতে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে প্রডিউসার্স যারা আছেন তাদেরকে আমার এটাই বক্তব্য, যে যত নতুন ধরনের
মানুষ সবসময় দেখবে যারা হিট দিয়েছে না মোস্ট অফ দ্য টাইমস, তার নতুন। যখন সৃজিত মুখার্জি অটোগ্রাফ দিয়েছিল একদম নতুন, রাজ চক্রবর্তী যখন চিরদিনই করলো তখন, হ্যাঁ, যে নতুনরা এসেই কিন্তু প্রথম ওই দুম করে একটা বুমটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এই বললাম না তোমায় যে আমি অনেক কাজ করেছি পারিশ্রমিক না ভেবে, কারণ আমার বিশ্বাস ছিল যে এই হয়তো ওই মানুষটা যে চেঞ্জটা করবে, বা এই হয়তো ওই শুক্রবারটা যখন গিয়ে আবার চেঞ্জটা হবে। সো আমরা ওই শুক্রবারের অপেক্ষাতেই থাকি। সৌরভ, এই অল্প পরিসরে তোমাকে অনেক প্রশ্ন করেছি, কখনো ব্যক্তিগত পরিসরে প্রশ্ন করেছি, কখনো অবশ্যই অভিনয়, চলচ্চিত্র, বৃহত্তর জগৎ নিয়ে প্রশ্ন করেছি। আমরা সবাই চাই সেই শুক্রবারটা আসুক, যেই শুক্রবারটা বদলে দেবে বাংলা ছবিকে, যেই শুক্রবারটা একটা নতুন ভোর তার যে পূর্বাভাস সেটা দেবে। এবং আমরা চাই তোমার চোখের ব্যবহার, আমি আবার বলছি, অভিনয়ের ক্ষেত্রে বাড়ুক। এর পরের বার অবশ্যই চাইব হানিমুন হোক বা না হোক, নবদম্পতি যেন আসে আমাদের স্টুডিওতে। আর তোমারও জীবনের বিভিন্ন মোড়ে আমরা চাই তোমার কথা শুনতে, তোমাকে আবার আসতে হবে।